দেখা যাচ্ছে তো ঠিকঠাক? কোনো অসুবিধা নেই তো? না না স্যার, ঠিক আছে, দেখা যাচ্ছে। তোদের পরীক্ষার ডেট দিয়েছে নাকি? ফার্স্ট ইয়ারে তো ডেট দিয়েছে, 22 ফেব্রুয়ারি বলছিল। সেটা তো 9 তারিখেই শুনছিলাম, 9 ফেব্রুয়ারি। ডেট দেয়নি তো? না মানে ওই রকমই তোরা হয়ে আছে, 9 তারিখ অবধি। কালকে ফার্স্ট ইয়ারের ছেলেটা বলছিল ওদের নাকি 22 তারিখে ডেট দিয়েছে পরীক্ষা। কোথা থেকে পেয়েছি জানি না, তবে তাই তো বললো। বেশ, তো আজকে যেটা টপিক আমাদের সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ফেনোমেনা। আগের দিন একটুখানি শুরু করেছিলাম কিন্তু বন্ধ হয়ে গেছিল বোধহয়। ট্রান্সপোর্ট ফেনোমেনা, তো ট্রান্সপোর্ট ফেনোমেনার যেটা বিষয়বস্তু সেটা আসছি পরে। তার আগে একটা কথা বলে দিই, এইটা থেকে একটা প্রশ্ন আছে যেটা বেশ বড় প্রশ্ন আছে, মানে ম্যাক্সিমাম 8 নম্বর মতো দেয়, 8 থেকে 10 নম্বর মতো প্রশ্ন দেয়। কিন্তু সমস্যা হচ্ছে বইয়ে যেটা করা আছে, বনসালে যেটা করা আছে ট্রান্সপোর্ট ফেনোমেনা দিয়ে, সেটা 10 নম্বরের প্রশ্ন নয়, মানে সেটা 15-16 নম্বরের প্রশ্ন, যা যে কটা পাতা জুড়ে ওরা করে রেখেছে। ডেরিভেশনটা খুবই সুন্দর ডেরিভেশন করেছে, একটা একটা করে জিনিস বুঝিয়েছে। কিন্তু পরীক্ষায় যদি ওই ডেরিভেশনটা করতে যায় কেউ, তাহলে কিন্তু ওটা অনেকটা সময় সাপেক্ষ। আর যেহেতু আমাদের এই রিলেশনটা প্রুভ করতে দেয়, কে ইজ ইকুয়াল টু ইটা সিভি, এটার প্রমাণ করতে দেয়। এটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য গ্যাস, থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য গ্যাস। ইটা যেটা ভিসকোসিটি বা আমাদের কোএফিসিয়েন্ট অফ ভিসকাস ফোর্স এটা বলা হয়, তো এটা ভিসকোসিটিকে ডিনোট করে। আর সিভি মানে স্পেসিফিক হিট, স্মল সিভি, স্পেসিফিক হিট। তো এগুলো অ্যাকচুয়ালি আমাদের বেশ কিছু প্রপার্টি আমরা পড়েছি গ্যাসের। একটা কন্টেনারে কিছু গ্যাস আছে বা ফ্লুইড আছে, তো তার প্রেসার, টেম্পারেচার, ভলিউম, এইসব নাম্বার অফ মোলস, মাস, মলিকিউলস, সিপি, সিভি, এইসব এনার্জি, এইসব জিনিসগুলো মোটামুটি আমাদের জানা আছে। আর সেই জিনিসগুলো যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে তার কিছু ইকুয়েশন তৈরি করেছি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, এবং এরপরে ভ্যান ডের ওয়াল গ্যাসের ক্ষেত্রেও আরো কিছু ইকুয়েশন পাবো আমরা। তো এই যে ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, ইকুইলিব্রিয়ামে তো এমনি পৌঁছায়নি, কোনো ইকুইলিব্রিয়াম স্টেটে অ্যাচিভ করতে গেলে কিছু তো একটা ডিরেকশনে গ্যাস ফ্লো করেছে, ঠিক আছে? মানে যাই হোক আর কি, মানে মোমেন্টাম চেঞ্জ হোক বা মাস চেঞ্জ হোক বা আমাদের ওই কি বলবো থার্মাল কন্ডাক্টিভিটির জন্য হিট ট্রান্সফার, থার্মাল এনার্জি চেঞ্জ হোক, তো চেঞ্জ তো হয়েছে এবং নন ইকুইলিব্রিয়াম স্টেট থেকে ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছেছে। তো সেই সব জিনিসগুলো জানার জন্য যে নন ইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য গ্যাসের কোন কোন মেটেরিয়াল দায়ী, তার মধ্যে একটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, যে কোথাও টেম্পারেচার হিট দেওয়া হলো তো মলিকিউলস ভাইব্রেশন করছে, এনার্জি দিচ্ছে একজনকে, তো সেসব কোয়ান্টিটি গুলো কে বলবে। আর ভিসকোসিটি মোমেন্টাম ট্রান্সফারের জন্য আমরা ডিটেলস বলবো, তো এইটা একটা সিভিতে স্পেসিফিক হিট। তো এইসব জিনিস এই রিলেশনটা প্রুভ করতে দেয়, আর এই রিলেশনটা পরীক্ষায় দেবে বড়জোর 8 নম্বর। কিন্তু তার মানে আমাকে কে সম্বন্ধেও বেশ কিছু কথা বলতে হবে, আবার ইটা কিভাবে, ইটার এক্সপ্রেশন যেটা সেটাও বেশ কিছু কথা বলতে হবে। সিভি এক্সপ্রেশন আমরা জানি, সেটা বহুবার বলা হয়েছে সিপি সিভি রিলেশন, তো সেসব রিলেশন আমরা জানি। তো এবার সেই ডেরিভেশনটা যদি বনসাল থেকে করতে যাই সিপির জন্য, আবার কে এর জন্য, এটার জন্য, তাহলে ওইটা মোটামুটি একটা প্রশ্নতেই আমার প্রায় 35 মিনিট মতো লেগে যাবে, এত বড় ডেরিভেশন। তো আমাদের কি করতে হবে, আমাদের জেনারেল একটা এক্সপ্রেশন বার করতে হবে, দিয়ে সেটা এর জন্য একবার অ্যাপ্লাই করতে হবে আর এর জন্য একবার অ্যাপ্লাই করতে হবে, তাহলে অনেকটা স্পেস কমে যাবে, আমাদের জায়গা কমে যাবে এবং সময়টা অনেকটা বেঁচে যাবে। তো যদি আরো ডিটেলস কেউ জানতে চাই, যেমন না আমি স্যার ডিটেলসে জানবো, তো তাহলে আমি বলবো যে বনসালটা যারা রিডিং পড়ে ভালো করে, তার অনেকটা মিল পেয়ে যাবে। কিছু কিছু জায়গা আমি একটু শর্টকাট করে দেবো, কারণ কিভাবে প্রসেসটাকে এগিয়ে নিয়ে যায়, মানে পরীক্ষায় নামানো যায় শুদ্ধ, সেটাও দেখতে হবে আমাদের। বেশ, তো মুছাটা পাওয়া যায় না কোথায়, 1 মিনিট ওয়েট করে মুছাটা নিয়ে কি কোথায় গেল। বেশ, তো এবার শুরু করছি আমাদের।
ট্রান্সপোর্ট ফেনোমেনা, এই কথাটার মানে হচ্ছে ট্রান্সপোর্ট করা। মানে ট্রান্সপোর্ট কখন হয়? যখন কোনো জিনিসের ঘাটতি হয় কোনো একটা দিকে। তাহলে ধরি না আমি এটা আমার একটা জোন বা একটা রিজিয়ন, এখানে গ্যাস মলিকিউলস আছে, সেরকম না ভাবে আমি আমাদের আইডিয়াল লাইফে বলতে পারি যে এটা একটা আমাদের রিজিয়ন একটা বা একটা জোন একটা। এই জোনে সব জিনিসের প্রাচুর্য যে সব জায়গায় আছে তা তো নাও থাকতে পারে। মানে আমি ধরে নিলাম যে আমাদের এইটা একটা রিজিয়ন, এগুলো সব বিভিন্ন রিজিয়নে ভাগ করে দিলাম আমি। আর যদি এই পুরো রিজিয়নটা, এই যে এই পুরো অঞ্চলটা যেটা দেখাচ্ছি আমরা, বা এটা পুরো ইন্ডিয়া বলতে পারি আমরা, ইন্ডিয়া ছোট ছোট এগুলো সব একটা স্টেট বলতে পারি আমরা। তো কোনো একটা স্টেটে কোনো একটা জিনিসের প্রাচুর্য রয়েছে। মানে আমরা জানি মালদার আম বিখ্যাত, তাহলে মালদার আম কি হবে? বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। চন্দননগরের কলা বিখ্যাত, তো সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় জিনিস ছড়িয়ে যাবে। ওই সিমলা, কল্পা, মানালি, সেগুলো থেকে আপেল বিখ্যাত বা কমলা বিখ্যাত, তো সেই সব জিনিস এক জায়গা থেকে এক জায়গায় ছড়িয়ে যাবে। কেন ছড়িয়ে যাবে? কারণ কোনো একটা জায়গায় প্রাচুর্য যদি বেশি থাকে তাহলে সেটা একটা নন ইকুইলিব্রিয়াম স্টেট। সব জায়গায় যদি বন্টন সমান সমান ভাবে হয়ে যায় তাহলে আমরা বলবো যে ইকুইলিব্রিয়াম হ্যাজ রিচড। আর সেটা একটা সুস্থ একটা দেশ বা একটা গ্যাস মলিকিউলসের কথা যদি বলি তাহলে বলবো হ্যাঁ, দ্যাট ইজ আ স্টেবল ইকুইলিব্রিয়াম কন্ডিশন। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছাতে যাবে। তো কি কি ধরনের জিনিস হবে? যে এখানে যেমন আমি ধরে নিলাম এই যে রিজিয়নটা, সাপোজ এতগুলো আপেল আছে, এই রিজিয়নে ধরলাম এতগুলোই কমলা আছে, সংখ্যা কিন্তু সমান। ধরে নিলাম এখানে 1,00,000 আপেল উৎপাদন হয়েছে এক মাসে, এখানে 1,00,000 কমলা উৎপাদন হয়েছে এক মাসে, সংখ্যা সমান কিন্তু তাতেও নন ইকুইলিব্রিয়াম স্টেট, তাতেও নন ইকুইলিব্রিয়াম, বিকজ এখানে আপেল আছে কমলা নেই, এখানে কমলা আছে আপেল নেই। তাহলে মোমেন্টাম যেটা আমাদের মোমেন্টাম হোক, থার্মাল এনার্জি হোক, মাস মলিকুলস হোক, সেগুলো এই যে ডিফিউশন যেটা হবে সেটা সবসময় যে নাম্বার সমান হলেও হবে সেটা না। কোন জিনিস আছে, কার কেমন কোয়ান্টিটি আছে, সেসব জিনিসের উপর ডিপেন্ড করবে। যেমন আমার যদি এখানে হিলিয়াম গ্যাস থাকে, এখানে যদি নিয়ন গ্যাস থাকে, সেম সেম মলিকুলস রয়েছে, সেম মলিকুলস থাকলেও কিন্তু ডিফিউশন হবে। তো সব ইকুইলিব্রিয়ামের দিকে পৌঁছাচ্ছে। তো আমাদের ট্রান্সপোর্ট ফেনোমেনার যেটা কোন কোন জিনিস দিয়ে আমরা ট্রান্সপোর্ট ফেনোমেনাকে ক্যারেক্টারাইজ করি, আর তার মধ্যে যে তিনটে জিনিস প্রথমেই আছে, যে নন ইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে এটাতে পৌঁছানোর জন্য তিনটে জিনিস খুব অ্যাক্টিভ। 3 টাইপস অফ ট্রান্সপোর্ট ফেনোমেনা আর কল্ড ইনটু প্লে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ভিসকোসিটি। যে কোনো ফ্লুইডের ভিসকোসিটি থাকে। আমরা জানি যে কোনো একটা জল ফ্লো হচ্ছে কোনো একটা পাইপের মধ্যে দিয়ে, কি হয়, এটা একটা সাপোজ এটা একটা কন্টেনার, তাতে জলের ফ্লো হচ্ছে এদিক বরাবর। আর যদি এইদিকে জলের ফ্লো হয় তাহলে একদম নিচে লেয়ারে যে জল আছে, একদম কন্টেনারের সাথে টাচ যে লেয়ারটা, সেই লেয়ারে জলের ভেলোসিটি 0। আবার আস্তে আস্তে যদি উপর দিকে উঠে যায় আমরা, তাহলে দেখো ভেলোসিটি আস্তে 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 বাড়ছে মলিকিউলসের। কিরকম জিনিস ঠিক আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে ভিসকোসিটি প্রপার্টি যেটা, সাপোজ তোমার কাছে এরকম একটা পাত্র আছে একটা, যেটা আমাদের সেই রুটি করে না, সেই তাওয়া, সেই এরকম একটা তাওয়া আছে। তো সেই তাওয়াতে আমি উপর থেকে কিছু জল ঢাললাম, এখানে যদি কিছু জল ঢালি তাহলে জল এদিকে গড়িয়ে পড়বে বা কিছুটা লেগে থাকবে পাত্রের দেওয়ালে এরকম। আবার সেম এরকম তাওয়া আছে, তাতে আমি এখানে কিছু ক্যাস্টর অয়েল ঢাললাম, ক্যাস্টর অয়েল মানে রেডির তেল, তো এটা একটা চিটচিটে হয়, তো রেডির তেল এখানে গায়ে একটু লেগেছে, আর তারপরে কিছুটা ওভারফ্লো হয়ে কিছুটা গড়িয়ে পড়েছে। এখানে জল ঢেলেছি, এখানে ক্যাস্টর অয়েল ঢেলেছি। এবার দুটোকে উল্টে দাও, ঠিক 90 ডিগ্রিতে আমি ওই তাওয়াটাকে এইভাবে উল্টে দিলাম, এটাও 90 ডিগ্রিতে তাওয়াটাকে উল্টে দিলাম। যদি এটাকে উল্টে দিই তাহলে জল কিন্তু ঝাড়ঝাড় করে পড়ে যাবে এবং এর গায়ে একটু একটু জল লেগে থাকবে। আর এটাকেও যদি উল্টে দিই তাহলেও এখানে ক্যাস্টর অয়েল পড়ে যাবে, কিন্তু এর গায়ে অনেকটাই ক্যাস্টর অয়েল লেগে থাকে। তাহলে এই জিনিসটাকে একটা জিনিস বুঝতে পারছি আমরা, যে দুজনের ফ্লো দুরকম হচ্ছে না, এটাও লিকুইড এটাও লিকুইড, দুজনেই লিকুইড। তো যখন উল্টে দিচ্ছি তখন এ যাবার টেন্ডেন্সি বা গড়িয়ে পড়ার টেন্ডেন্সিটা একটু কম, তো সেই যে গড়িয়ে পড়ার টেন্ডেন্সি এটা, সেটাকে আমরা ভিসকোসিটি বলি। এবং দেখতে পাচ্ছি যে একদম উপর লেয়ার যেটা, সেটা ঝাট করে পড়ে যাবে। যত নিচের দিকে আসবো তাদের যেন যাওয়ার টেন্ডেন্সি যেন নেই, তাদের যেন ইন্টারনাল ফ্রিকশনাল ফোর্স কাজ করছে পাত্রের সাথে, তাদের তাদের গায়ে যেটা লিকুইড মধু হোক বা আমাদের হানি হোক বা ক্যাস্টর অয়েল হোক, যেটা সেটা ওর গায়ে লেগে আছে, সেটাকে কাপড় দিয়ে মুছে দিতে হচ্ছে, সেটা পরিষ্কার মানে অটোমেটিক যাচ্ছে না। মানে ভেলোসিটি অফ দিস লেয়ার যেটা টাচে থাকবে, কন্ট্যাক্ট থাকবে, তার ভেলোসিটি কিন্তু 0।
এবং এটা ডেনসিটির সাথে যে সম্পর্ক যুক্ত সেটা না, ভিসকোসিটি একটা আলাদা প্রপার্টি কিন্তু, মানে যে যত ডেন্স হবে তার ভিসকোসিটি তত বেশি হবে, এরকম আইডিয়া কিন্তু ভুল। যদি আমাদের মার্কারি হয় তরল ধাতু, মার্কারি দিয়ে যদি সেম জিনিস আমরা এখানে করে আবার একটা তাওয়া না হলো আর এখানে মার্কারি ঢালা হলো, মার্কারি তো আরো ডেন্স। মার্কারিতে যদি আমরা এইভাবে এই পাত্রটা যদি এবার উল্টে দিই তাহলে কিন্তু ও ঝাট করে পড়ে যাবে। ও কিন্তু চিটচিটে ভাবটা কিন্তু ওর নেই। যারা মার্কারি নিয়ে ল্যাবে কাজ করেছে, ওই ক্লাস 12 ব্যারোমিটার ফ্যারোমিটার যারা একটু দেখেছে তারা জানে যে বেশ ওই পদ্ম পাতার মধ্যে জল পড়লে যেমন গড়িয়ে পড়ে যায়, ঠিক পারদের টুকরোটাও ঠিক ওইভাবে গড়িয়ে পড়ে যায়। তারপরে ডেন্সিটি বেশি হলে যে ভিসকোসিটি বেশি হবে তা না। ওই যে ড্র্যাগিং ফোর্সটা, ভিসকাস ফোর্স, সেটা নির্ভর করছে তার নিজস্ব একটা প্রপার্টির উপর। আর সেটা কি কি জিনিসের উপর ডিপেন্ড করে সেটা আমরা দেখতে যাচ্ছি এখন। তো যেটা বলছিলাম আমাদের যে এই প্রপার্টিটা হচ্ছে ভিসকাস ফোর্স। তো যে কোনো ফ্লুইডের কিন্তু থাকে, লিকুইডে থাকে ভিসকোসিটি, গ্যাসেরও থাকে। গ্যাস তো ফ্লুইড, গ্যাস তো লিকুইড অ্যাকচুয়ালি। ফ্লুইডের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে গ্যাস, একটা হচ্ছে লিকুইড, তাদেরকে একই জায়গায় রাখা হয়। কঠিনটা একটু আলাদা। আর কঠিন যেগুলো সেগুলোরও ভিসকোসিটি থাকে, থাকে না বলবো না। যখন সলিড স্টেট ফিজিক্স পড়বো তখন আমরা দেখবো কিছু অ্যামরফাস রয়েছে। অ্যামরফাস মেটেরিয়াল যেমন গ্লাস, বিভিন্ন রকম গ্লাস, সব গ্লাসই যে অ্যামরফাস তা না। অ্যামরফাস মানে যাদের ছোট্ট মতো রিজিয়ন যদি আমরা দেখি তাহলে এর কোনো পেরিওডিক অ্যারে পাবো না। আর যেটা ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচার তাদের নির্দিষ্ট অ্যারে রয়েছে, সেম 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 এরকম তারা সজ্জিত আছে। আর যদি অ্যামরফাস দেখি তাহলে এখানে একটা র্যান্ডম ওরিয়েন্টেশন, এখানে কিছু এরকম একটা ওরিয়েন্টেশন কিছু একটা রয়েছে। কিন্তু এই যে এনার্জি ডিস্ট্রিবিউশন, এই যে র্যান্ডম এনার্জি ডিস্ট্রিবিউশন আর এই যে অর্ডার ডিস্ট্রিবিউশন, যে কোনো কঠিন অ্যামরফাস যারা, তারা কিন্তু সবসময় অর্ডার ডিস্ট্রিবিউশনের দিকে ছুটে যায়। এনার্জি কম থাকে এই স্টেটটাতে, এখানে কিন্তু এনার্জি বেশি। তো এনার্জি রিলিজ করতে থাকে এরা, বছরের পর বছর ধরে তারা এনার্জি রিলিজ করতে থাকে, এবং রিলিজ করতে করতে একটা সময় তারা স্টেবল স্টেটে গিয়ে পৌঁছায়। আর সেটা আমাদের যেটা প্রাকৃতিক উপায়ে যে আমাদের ক্রিস্টালগুলো পাই সেগুলো ওইভাবেই পাই। তো এদেরও ভিসকোসিটি আছে। এই যে কঠিন বস্তুটা, একে যদি দীর্ঘদিন কয়েকশো বছর রেখে দেওয়া হয় তাহলেও দেখবো যে এর স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। যেমন ক্যাস্টর যেমন গড়িয়ে পড়ে যায়, এও সেরকম তার প্রপার্টি। একদিন দুদিন দেখলে বা 1 বছর 2 বছর দেখলে বুঝতে পারবো না, বাট চেঞ্জ হচ্ছে। তো তারও ফ্লুইডিসিটি নেচার যেটা সেটা রয়েছে। তো নন ইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে যাওয়ার টেন্ডেন্সি এগুলো। তো আমাদের ভিসকোসিটি হচ্ছে সেরকম একটা প্রপার্টি যেটা কোন একটা সিস্টেমকে সমগ্রভাবে ইকুইলিব্রিয়ামে আনার চেষ্টা করে। এবার যদি ওই কন্টেনারটা দেখি আমরা, তাহলে কন্টেনারে এখানে ভেলোসিটি 0, আর আমি এইটাকে ভেলোসিটি 0 বলে এখানে ভেলোসিটি দেখাচ্ছি না। আর তার উপরে যে লেয়ারটা তার একটুখানি ভেলোসিটি আছে, তারপরে যেটা লেয়ার তার ভেলোসিটি আর একটু বেশি, এখানে ভেলোসিটি নেই। তার উপরে তো জল ফ্লো হচ্ছে বা গ্যাস ফ্লো হচ্ছে, তার উপরে ফ্লো হচ্ছে, ফ্লুইড ফ্লো করছে, তার উপরে ফ্লো। যত উপর দিকে যাবো আমরা তত কিন্তু ভেলোসিটি বাড়ে এরকম করে। আর যদি এটা পাইপ হয়, একটা সার্কুলার যদি এরকম পাইপ হয়, তাহলে আমরা জানি মাঝখানে ভেলোসিটি খুব বেশি হয়, আর এরকম 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 হয়। তো এটা এরকম প্যারাবোলিক মতো হয়। এটা পয়জনিক ইকুয়েশনে ফার্স্ট ইয়ারে পড়েছি আমরা। তো এরকম ভাবে ভেলোসিটি বাড়ে। আর ভেলোসিটি যে বৃদ্ধি সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। ভেলোসিটি চেঞ্জ, উত্থান পতন যেটাই বলো, দ্যাট ইজ কল্ড দ্য গ্রেডিয়েন্ট। সেই দিকে আমরা ভেলোসিটি বাড়ছে যত উপর দিকে যাচ্ছে আমরা। আর সেই ডিরেকশনটাকে বলে দিচ্ছি জেড ডিরেকশন। তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্টটাকে আমরা এইভাবে বলতে পারি ডিভি বাই ডিজেড। হ্যাঁ, ডিভি বাই ডিজেড, দ্যাট ইজ কল্ড দ্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এবার এই যে লেয়ার গুলো, এই যে এটা তো একটা লেয়ার, তো আমি যদি এই পাশ থেকে এই পাশে যাই তাহলে ভেলোসিটি বাড়ছে, এপাশ থেকে এই পাশে যায় তাহলে ভেলোসিটি কমছে। কিন্তু আমি যদি ওই দিক বরাবর বা এই দিক বরাবর আসি তাহলে কিন্তু ভেলোসিটি কমে না। মানে আমি যদি এরকম একটা সারফেস খুঁজে বার করি, এরকম এটা যদি বলি, এটাকে জেড বলেছি, তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তো এখানে ফ্লো হচ্ছে, এই দিক বরাবর এক্স অক্ষ বরাবর ফ্লো হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর ফ্লো হচ্ছে। যদি এইদিকে ফ্লো হয়, আমি যদি এই দিক বরাবর যাই, ওয়াই অক্ষ বরাবর যাই, তাহলে কিন্তু ভেলোসিটি কোনো চেঞ্জ নেই, নো ভেলোসিটি গ্রেডিয়েন্ট। যদি এক্স অক্ষ বরাবর আসি তাহলে নো ভেলোসিটি গ্রেডিয়েন্ট, সেটা একটা প্লেনের মধ্যে আছে। কিন্তু জেড অক্ষ বরাবর যদি যাই তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ওই জন্য ডিভি ডিজেড, নট ডিভি ডিএক্স, ডিভি ডিওয়াই এখানে। তো এখানে এটা কি করে, এরা এটা ফ্লুইড, তো এটা একসাথে ফ্লো করছে সবাই। আর একসাথে ফ্লো হচ্ছে মানে মানে মাঝখানে যদি কোনো একটা লেয়ার দেখি, তারপর এই লেয়ারটা যদি আমরা দেখি, তাহলে এই লেয়ারের উপরে একটা লেয়ার এরকম, নিচে একটা লেয়ার, আর এর নিচেও একটা এরকম লেয়ার।
তো এই লেয়ারের সব জায়গায় ভেলোসিটি সেম, জাস্ট ওই দিক বরাবর ওই যেদিকে যায় না কেন ভেলোসিটি সেম। উপর দিকে গেলে এই লেয়ার থেকে যদি উপরে যায় তাহলে ভেলোসিটি বাড়ছে, এই লেয়ার থেকে এই লেয়ারে গেলাম তাহলে ভেলোসিটি কমছে। আমরা মানে মাসটাকে ইনক্লুড করে দিতে পারি, যে একসাথে মোমেন্টাম বলতে পারি। তো মোমেন্টাম সাপোজ এখানে মোমেন্টাম সাপোজ p1 বা p2 কিছু একটা, p2 নিচে লেয়ারে চলে এলাম, সেখানে মোমেন্টাম সাপোজ p1। তাহলে ভেলোসিটি আলাদা, তো লেয়ার টু লেয়ার মোমেন্টামও আলাদা। কিন্তু মাঝখানে লেয়ারটাকে যদি দেখি তাহলে সে তো দুদিকে হাত বাড়িয়ে আছে, একবার ওর সাথে একবার এর সাথে, তাকে তো যেতে হবে একসাথে। নিচের লেয়ারটা বলবে যে আমি একটু কম কম যাচ্ছি, তুই আমার সাথে চল, একসাথে যাবো। আর উপরের লেয়ারটা বলবে আমি একটু বেশি বেশি যাচ্ছি, তুই আমার সাথে চল, আমি তোকে আমার মোমেন্টাম একটু দেবো। যদি সবাই হাত ধরে থাকে, একজনের সাথে যদি পুরো লিকুইডটা একসাথে আছে, তো তাদের ল্যামডা আছে, মিন ফ্রি পাথ আছে, মানে সব পার্টিকেল সব এক জায়গায় বসে আছে, তো তারা নিজেদের মধ্যে ইন্টারাকশন করছে, একসাথে পুরোটা ফ্লো হচ্ছে। তাহলে মোমেন্টামের হস্তান্তর হচ্ছে, এ একে মোমেন্টাম দিচ্ছে, একে মোমেন্টাম এর কাছ থেকে মোমেন্টাম নিচ্ছে, এরকম ব্যাপার। কারণ পাশাপাশি দুটো ট্রেন যদি চলে, এটা একটা ট্রেন আর এটা একটা ট্রেন, রেলওয়ে ট্র্যাক দুখানা, আর দুখানা ট্রেন যাচ্ছে সামনের দিকে, দুজনের ভেলোসিটি আলাদা। এর ভেলোসিটি ভি আর এর ভেলোসিটি v1, এর v2, এর ভেলোসিটি v1, দুজনের ভেলোসিটি আলাদা। তো এবার কি করা হলো, এই দুটো ট্রেনকে যদি একসাথে কেউ বেঁধে রেখে দেয়, দিয়ে বলে এবার চলো, আরো একটা ট্রেন সাপোজ এখানে আছে, তার ভেলোসিটি আরো একটা কম, এটা v2, এটা v1, আর এটা সাপোজ v0। আর এইগুলো তো প্রচুর কয়লা রাখা আছে, প্রচুর লেবার আছে, আর এখানে কয়লা আছে, মালগাড়ি যাচ্ছে। এখানে কোনো কানেকশন নেই, সাপোজ লোক বসে আছে, প্রচুর লেবার বসে আছে, এখানে প্রচুর লেবার বসে আছে, এখানে প্রচুর লেবার বসে আছে। তবে কি বলবে, এই যে এরা যদি সবাইকে যদি এক এক ইয়েতে যেতে হয়, ইঞ্জিনের স্পিড সাপোজ সবার সেম সেম, এরও যা ইঞ্জিনের ক্যাপাসিটি, এরও যা ইঞ্জিনের ক্যাপাসিটি উইথ দ্য লোড ইজ ডিফারেন্ট। এখানে যা লোড, এখানে তার লোড নয়, এখানে তার লোড নয়, লোড ইজ ডিফারেন্ট। এর ভেলোসিটি বেশি, তার লোড কম, এর ভেলোসিটি আরেকটু বেশি, তার লোড এর থেকে একটু কম, এর ভেলোসিটি আরো কম, তো মানে এই ভেলোসিটি আরো কম, তার লোড বেশি আর কি। মানে যত ভেলোসিটি যত কম হবে তত লোড বেশি, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে যদি যদি ওকে বলে যে তুই আমার স্পিডে চল, তাহলে এখান থেকে এই যে লেবার গুলো রয়েছে তাদেরকে কয়লা ছুটতে হবে ওকে, তাহলে আমার কয়লাগুলো তোকে দিলাম, তাহলে আমি একটু তোর মতো হওয়ার চেষ্টা করবো, এই টাইপের। আবার কি বলবে, এই যে এখানে এখানে লোড বেশি আছে, এই লোড বেশি আছে, ওকে যদি এর মতো করে চলতে হয় তাহলে ওকে কয়লা ছুটবে, বলে আমি তোকে কিছু জিনিস ট্রান্সফার করছি, আমার সাথে একসাথে যাবো আমরা সবাই। তো কিছু না কিছু ট্রান্সফার করতে হবে এই বরাবর। এবার যদি এই কয়লা ফয়লা ভুলে গিয়ে যদি আমি এরকম দড়ি দিয়ে বেঁধে দিই তিনটে ট্রেনকে, আর যদি বলি একসাথে চলো, তাহলে তো সবাইকে একসাথে যেতে হবে। আর সবাইকে যদি একসাথে যেতে হয় তাহলে কাউকে তো ট্রান্সফার করতে হবে, তো ওর কাছ থেকে ও একটু স্পিড নেবে, আর আবার বলছে যে দাদা দাদা আমার সঙ্গে সঙ্গে চল, তো একটু স্পিড নেবে এর কাছ থেকে, ধরে রয়েছে সবাই একসাথে। দ্যাট ইজ কল্ড দিস প্রপার্টি ইজ কল্ড ভিসকসিটি প্রপার্টি। ড্র্যাগিং ফোর্স, সবাই সবাইকে ড্র্যাগ করছে, এবং ট্যানজেন্সিয়ালি ফোর্স কাজ করছে, এটাও মনে রাখতে হবে। মোমেন্টাম যদি বরাবর, এটা মোমেন্টাম তো মলিকুলস ট্রান্সফার হচ্ছে এপাশ ওপাশ, বা যাই হোক মোমেন্টাম ট্রান্সফার করছে, তারা পরস্পরের সাথে লেগে আছে। কিন্তু ফোর্স যেটা, সেটা কিন্তু এই যে মোমেন্টামের এই চেঞ্জ হচ্ছে, তো যেটা ফোর্স, এ বলছে যে এর উপর যদি দেখা হয়, তাহলে এ বলছে আমার সাথে ওই দিক বরাবর চল, তাহলে ওটা এই দিক বরাবর ফোর্স পাচ্ছে। আর এই বলছে না না আমার সাথে এই দিক বরাবর চল, তাহলে এই একটা এই দিক বরাবর ফোর্স পাচ্ছে, যে পিছু টান একটা, কিন্তু ওকে যেতে তো হবে। তাই এই দিক বরাবর যদি মোমেন্টামটাকে যদি আমি বলি, মোমেন্টাম অলরেডি ফোর্স যেটা, সেটা যদি বলি F2, পিছন দিকে ফিরে আসে যেটা ফোর্স, সেটাকে যদি বলি F1, তাহলে F2 মাইনাস F1 এই পরিমাণে ফোর্স নিয়ে সামনে এগিয়ে যাবে। ইকুয়াল নয়, কারণ তাকে যেতে তো হবে সামনের দিকে, এও টানছে, এ পিছন দিকে টানছে, এবং সেম জিনিস সমস্ত লেয়ারের উপর কাজ করছে। ঠিক আছে, তো এইটাকে আমরা বলি ভিসকসিটি প্রপার্টি। মোমেন্টামে যদি চেঞ্জ হয়, লেয়ার টু লেয়ার যদি ভেলোসিটি চেঞ্জ হয়, তাহলে ট্যানজেনশিয়াল ফোর্স কাজ করে, দিস ফোর্স ইজ ট্যানজেনশিয়াল। স্পর্শক বরাবর যে সারফেস বলা হবে, সেই সারফেসের স্পর্শক বরাবর যে ফোর্স, সেটা। আর সেই যে ফোর্স, সেই যে ফোর্স, তার একটা এক্সপ্রেশন ভিসকাস ফোর্স বলা হয়। এই ট্যানজেনশিয়াল ফোর্সটা কি বলা হয়, দিস ইজ কল্ড দ্য ভিসকাস ফোর্স।
ভিসকাস ফোর্স, আর এর মান কত হয়? দিস ভিসকাস ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিভি ডিজেড, ডিভি বাই ডিজেড, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। যত ভেলোসিটি গ্রেডিয়েন্ট চেঞ্জ হবে, খুব সিম্পল ব্যাপার, একদম বেসিক ইকুয়েশন, যে তার আশেপাশে যে দুটো লেয়ার রয়েছে তাদের যদি ভেলোসিটি মান, এই যদি খুব বেশি ভেলোসিটি নিয়ে যায়, এই যদি খুব কম ভেলোসিটি নিয়ে যায়, তাহলে বুঝতে পারছি চেঞ্জ, এই যে ডিভি, কোন একটা দুটো লেয়ারের মধ্যে ডিজেট কনসিডার করেছি এন্ড ডিভি কনসিডার করেছি, সেই ডিফারেন্সটা যদি খুব বেশি হয় বা অল্প ডিজেটের জন্য যদি ডিভি খুব বেশি হয়, আমি একটা ছোট্ট জায়গা কনসিডার করছি আর সেইটুকু জায়গার মধ্যে ভেলোসিটি বিরাট গ্রেডিয়েন্ট রয়েছে, বিশাল চেঞ্জ রয়েছে, তাহলে সেই ফোর্সটা বেশি হবে, সেই ড্র্যাগিং ফোর্সটা বেশি হবে। তো এটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, দ্যাট ইজ প্রপোর্শনাল টু ডিভি বাই ডিজেট। আরো কিছু কিছু প্রপার্টি থাকে, যে যেহেতু ট্যানজেনশিয়াল ফোর্সের গল্প আছে ওখানে, সুতরাং পার ইউনিট এরিয়াতে ট্যানজেনশিয়াল ফোর্স মানে এই যে এরিয়াটা, এর ট্যানজেন্ট বরাবর যে ফোর্সটা কাজ করে, তো যদি সেই এরিয়াটা বাড়ে, তো ভিসকাস ফোর্স ইজ প্রপোর্শনাল টু দা এরিয়া। তো এছাড়াও আরেকটা প্রপার্টি থাকে, যেটা হচ্ছে মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করে। মানে আমি ক্যাস্টর অয়েল নেবো না কেরোসিন নেবো, নাকি জল নেবো, নাকি অন্য কোনো মেটেরিয়াল নেবো, তো সেটা দ্যাট ডিপেন্ডস, সবাই সেখানে ভেলোসিটি গ্রেডিয়েন্ট সেম আছে, এরিয়া সেম আছে, সব সেম আছে, কিন্তু সামথিং ইজ ডিফারেন্ট, দ্য প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল ইজ ডিফারেন্ট। বিভিন্ন জনের বিভিন্ন রকম চিন্তা ভাবনা, একই জিনিস দুজনই জানলো, কিন্তু দুজনের বোঝার শক্তিটা দুরকম, কারণ তার ভেতরকার প্রপার্টি সেটা, এক্সটার্নাল সোর্সটা একই হতে পারে, কিন্তু তার ভেতরে সেটা কিভাবে রেসপন্স করছে সেটা তো তার ইন্ট্রিনসিক প্রপার্টি। আর সেটাকে বলি ইটা, ভিসকোসিটি, বা আমাদের কি বলা হয়, এর নাম আছে একটা, কোভিসেন্ট অফ ভিসকাস ফোর্স বা এটা কিছু একটা নাম আছে, কোভিসেন্ট অফ ভিসকোসিটি, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। সেটা বিজ্ঞানী পয়েজের নাম অনুসারে এটাকে পয়েজ ইউনিটে মাপা হয়, আমাদের 1 পয়েজ, তো সায়েন্টিস্টের নাম অনুসারে 1 পয়েজ 2 পয়েজ এরকম করে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। এটা কিভাবে ডিফাইন করবো? The tangential force per unit area when a unit velocity gradient exists in a direction perpendicular to the direction of motion. ঠিক আছে, কি বললাম? tangential force per unit area when a unit velocity gradient, এটা সব 1 করে দাও, এটা সমান এটা বাই a বাই dv, এটা সব 1 করে দাও, দিয়ে ডেফিনেশন করে দাও, this is the tangential force per unit area in a direction perpendicular to the direction of motion. তো আর একটা চিহ্ন থাকে, নেগেটিভ সাইন থাকে, তো সেটা আমাদের নিউমেরিক নিয়ে আমরা কাজ করবো, জাস্ট ম্যাগনিটিউড অনুসারে। হ্যাঁ, নেগেটিভ সাইন যেটা, ভিসকাস ফোর্স ইজ ডিরেক্টেড এগেইনস্ট দ্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে এর মিনিং, এগেইনস্ট দ্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ওই জন্য নেগেটিভ সাইন থাকে। তো সেটা আমাদের এই বুঝতে লাগবে না, জাস্ট ফোর্স ইকুয়াল টু এটা, এটা সমান তুলে দাও, এটা দিয়ে দিয়েছি আমরা, অনুপাতিক চিহ্ন দিয়ে সমান। তো দিস ইজ দ্য ভিসকাস ফোর্স। এবার এই ভিসকোসিটি তৈরি হলো কেন? এই যে ভিসকোসিটি প্রপার্টি, এই প্রপার্টি তৈরি হওয়ার জন্য দায়ী যেটা, সেটা হচ্ছে মোমেন্টাম, মানে মোমেন্টামের লেয়ার টু লেয়ার মোমেন্টামের ভ্যালু আলাদা, বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রেসপন্সিবল। হ্যাঁ, তাহলে ভিসকোসিটি প্রপার্টির মধ্যে, ভিসকোসিটি যে প্রপার্টিটা তৈরি হয়, রেসপন্সিবল ফর দিস প্রপার্টি ইজ ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে কি চেঞ্জ হবে? লেয়ার টু লেয়ারে চেঞ্জ কি হবে? মোমেন্টাম চেঞ্জ হবে, মোমেন্টাম চেঞ্জ হবে। আর আমরা একটা কোয়ান্টিটি ধরে নেবো, আমরা একটা কোয়ান্টিটি বলবো এইচ বা কিছু একটা, ওই সেটা মাস ইন্টু ভেলোসিটি মোমেন্টাম। আবার এই কোয়ান্টিটি কখনো থার্মাল কন্ডাক্টিভিটি হিসেবে হিট ফিট দিয়ে রিপ্রেজেন্ট করবো, যাতে করে একবারই সবকটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি বলবো? দ্য ফেনোমেনা টেক্স প্লেস when velocity varies from layer to layer and in this case momentum is transferred from a faster to an adjacent lower moving layer. faster layer থেকে lower moving layer এ ট্রান্সফার হচ্ছে মোমেন্টাম। দিস প্রপার্টি ইজ কল্ড ভিসকোসিটি। 2 নম্বর প্রপার্টি যেটা, নন ইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে আসার জন্য আমরা এই ডেরিভেশন করবো একটু পরে, যে দেখবো এটা বের করবো, এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ফর দিস ফ্লুইড বা গ্যাস। হ্যাঁ, এটার ভেতরে কি কি ঢুকে আছে, সেটা নাম্বার, মলিকুলার মাস ডিপেন্ড করছে, নাকি নাম্বার ডেনসিটি ডিপেন্ড করছে, নাকি প্রেসার আছে, নাকি ল্যামডা আছে, নাকি টেম্পারেচার আছে, নাকি ভেলোসিটি আছে, কোন কোন জিনিসের উপর এটা নির্ভর করে মাইক্রোস্কোপিক্যালি, সেটা আমরা দেখতে যাব। মেজার করতে হবে আমাকে, না জিনিসগুলো তো মেজার করতে হবে। তাহলে আমরা তো আগের দিন দেখেছি যে কোনো জিনিসকে, যেটা আমরা
মাইক্রোস্কোপিক্যালি যে জিনিসগুলোকে দেখা যায় না সেগুলোকে ম্যাথামেটিক্যালি এক্সপ্রেশন বের করে নাও, তারপরে দেখতে হবে কোন কোন প্যারামিটার গুলো আমরা মাপতে পারছি, এক্সটার্নালি কোন কোন প্যারামিটার গুলো মাপতে পারছি। তো বিভিন্ন প্রসিডিওরের সাহায্যে আমরা আগের দিন দেখেছি যে ল্যাম্বডা এক্সপেরিমেন্টালি ল্যাম্বডা মাপা যায়, যদিও এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন অফ ল্যাম্বডা সিলেবাস নেই আমাদের, কিন্তু বইতে একটু খুঁজলেই তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ মিন ফ্রি পাথ। তো মেথড আছে। হ্যাঁ, একজন বিজ্ঞানী যে বর্ন, তো তার স্কিমেটিক ডায়াগ্রাম আছে, বর্ন অ্যাপারেটাস বলা হয়। তো সেই অ্যাপারেটাসের সাহায্যে মিন ফ্রি পাথ কিভাবে বের করা যায় ইচ্ছা হলে দেখতে পারো, পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, আলোচনা করে। তো সেই বিভিন্ন প্যারামিটার দিয়ে আমরা মিন ফ্রি পাথ এগুলো বের করি। আর টেম্পারেচার বের করতে আমরা জানি, কাইনেটিক এনার্জি, টেম্পারেচার জানলে কাইনেটিক এনার্জি পেয়ে যাবে, সেই জায়গায় অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে যাবে, মলিকুলার মাস, নাম্বার ডেন্সিটি, এগুলো তো আমরা এমনিতেই মেজার করতে পারি। তো সেসব জিনিসের উপর কিভাবে এটা নির্ভরশীল সেটা আমরা দেখতে যাচ্ছি। তো এটা একটা প্রপার্টি। 2 নম্বর যে প্রপার্টি সেটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি এখানেও কিছু একটা চেঞ্জ হয়, বা কিছু এখানেও নন ইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়াম, তাহলে আবার সেম কথা যে নিশ্চয়ই টেম্পারেচার গ্রেডিয়েন্ট আছে, ওখানে যেমন ভেলোসিটি গ্রেডিয়েন্ট আছে, তার এখানে টেম্পারেচার গ্রেডিয়েন্ট আছে। তাহলে টেম্পারেচার গ্রেডিয়েন্ট যদি থাকে তখনই আমরা জানি যে হিট এনার্জি বা থার্মাল এনার্জি ট্রান্সফার হয়। That is heat. Thermal energy means that is heat. Heat is transferred from one layer to another layer when temperature gradient exists. খুব সিম্পল এক্সাম্পল দিয়ে যদি আমরা পড়েছি, এটাও আমরা আগে পড়েছি যে কোন একটা তোমার কাছে একটা বার আছে, যদি আমরা সলিডের সাথে এটাকে তুলনা করছি, গ্যাসের ক্ষেত্রে তো জেনারেলি কন্ডাকশন প্রসেসে তো হিট ওইভাবে যায় না, ওখানে কনভেকশন চলে। তো আমাদের থার্মাল কন্ডাক্টিভিটি বলবো আমরা, কিন্তু মাথায় রাখবো এটা যে গ্যাস মলিকুলস গুলো তারা কনভেকশন প্রসেসে তাদের যে কনভেকশন কারেন্ট হয় সেখানে সব কনভেকশন কারেন্ট হিসাবে বা হিট কারেন্ট যেটা এটাই আমরা ভেবে নেবো, কিন্তু আমাদের একটা অ্যানালজি দিয়ে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করবো আর কি। তো যদি এখানে টেম্পারেচার থাকে T1, এখানে যদি এই সারফেসে যদি টেম্পারেচার থাকে T2, আর T1 যদি গ্রেটার দেন T2 হয়, তাহলে তো হিট ফ্লো করবেই এক জায়গা থেকে এক জায়গায়, ইকুইলিব্রিয়ামের জন্য হবে। আর এখানে যে থিকনেস যেটা, সেটাকে যদি আবার জেড বলি বা আরো কিছু একটা যার নাম আছে আমাদের, হ্যাঁ এটা যদি জেড বলি, এটা তাহলে কি পরিমাণে ওই হিট এনার্জি কন্ডাক্ট হবে এক জায়গা থেকে এক জায়গা, আর সেটা নির্ভর করে কার উপর, কত এরিয়া নিয়েছি আমরা, এই এরিয়াটা কত, তো সেটা দ্যাট ইজ প্রপোর্শনাল টু এ টেম্পারেচার গ্রেডিয়েন্ট তো আছে, তো ডিটি বাই ডিজেড, ইট ইজ কল্ড দ্য টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এইদিকে যদি যাই তাহলে নো টেম্পারেচার গ্রেডিয়েন্ট, এইদিকে গেলে নো টেম্পারেচার গ্রেডিয়েন্ট, বাট আমি যদি এইদিকে যাই, জেড অ্যাক্সিস বরাবর যাই, তাহলে ডিটি বাই ডিজেড ইজ দ্য টেম্পারেচার গ্রেডিয়েন্ট। তাহলে কি বলবো, দ্য কন্ডাকশন অফ হিট, দ্য থার্মাল এনার্জি কন্ডাক্টেড ইজ প্রপোর্শনাল টু এরিয়া অ্যান্ড ডিটি বাই ডিজেড। এবার ডিপেন্ড করবে মেটেরিয়ালের উপর, সেটা কেমন মেটেরিয়াল। আমরা তো ইজিলি বুঝতে পারি এগুলো যে বাস্তবের ক্ষেত্রে তা না, আমরা খুব ইজিলি বুঝতে পারি যে আমাদের এই যে এখন শীতকাল, আমরা জানি আমাদের যাদের গ্রাম সাইডে বাড়ি তারা অনেক সময় মাঠে উঠোনে বুড়ো দাদু ঠাকুমা যারা, তারা এই চাদর মুড়ি দিয়ে এইভাবে বসে, এরকম হালকা চাদর মুড়ি দিয়ে এরকম ঢেকে বেশ জড়ো সড়ো হয়ে চুপচাপ বসে থাকে। দাদু কি করছে গো, রোদ পাচ্ছি, এটা ছড়িয়ে ছিটিয়ে বসলেই হতো, কিন্তু জড়ো সড়ো করে বসার কারণ জানি আমরা, যে যত জড়ো সড়ো করে বসবে, বা 4টে বন্ধু একসাথে ওই দার্জিলিং এ গিয়েছে বেড়াতে, আর এখানে এখানে আগুন জ্বালিয়েছে সবাই জড়াবড়ি করে ওখানে বসে আছে আর আগুন পোয়াচ্ছে। এই যে একসাথে থাকার কারণ হচ্ছে মিনিমাম এরিয়া করা। বা রাস্তায় কুকুরগুলো, শীতকাল, তো শীতকালে যদি কুকুরের যেখানে থাকে বাচ্চা কুকুরগুলো, তাদেরকে যদি দেখি তাহলে দেখবো সবাই ওই একদম এক জায়গাতে জড়ো হয়ে বসে আছে। তারাও এটা জানে যে যদি ছোট এরিয়া হয় তাহলে আমার থেকে হিট বেরোবে কম। হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে থাকার থেকে আমরা রাতে যখন ব্ল্যাঙ্কেটের তলায় শুয়ে থাকি, তখনও যখন খুব শীত লাগে তখন পা ফা গুটিয়ে শুয়ে থাকি, হাত পা ছুড়ে মনে হয় যে না যেন হিটটা বেরিয়ে চলে যাচ্ছে এরকম। তো এই যে এরিয়া যত বেশি হবে তত কিন্তু হিট বেশি ফ্লো হবে, আর যত থিকনেস বেশি হবে কোনো জিনিসের
তত কন্ডাকশন কম হবে। মোটা সোটা জিনিস কন্ডাকশন তত কম হবে। তো যদি মোটা জামা কাপড় যদি শীতকালে পরি আমরা, সোয়েটার পরি, মোটা সোটা যদি পরি, তাহলে বুঝতে পারছি যে থিকনেস যত বাড়বে তত কিন্তু হিট আদান প্রদানটা তত কম হবে। তো বাস্তব জীবনে এসব জিনিস রয়েছে। এবং এছাড়াও আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে মেটেরিয়ালের প্রপার্টি কি। এই মেটেরিয়ালটা আবার কেমন, এ হিটকে অ্যালাউ করবে বেশি করে নাকি কম অ্যালাউ করবে। দ্যাট প্রপার্টি ইজ ডিফাইন্ড অ্যাজ কে কন্ডাক্টিভিটি, রিটেন অ্যাজ কে। এটাকে বলে থার্মাল কন্ডাক্টিভিটি। তো এখানে কিউ বলবো আমরা, বা হিট যা বলবো এফ, আপাতত এফই বলছি, ইকুয়াল টু কে। এটা বলে থার্মাল কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি, যার থার্মাল কন্ডাক্টিভিটি যত বেশি, সে তত বেশি হিট রেডিয়েশন করবে। তো আমাকে যদি অনেকে কিছুদিন আগে দেখছিলাম আমাদের একজন ফেসবুকে, তো প্রায় জিনিসই ভাইরাল হয়, তো একজন সোনার জামা পরেছে, গোল্ডেন কাট, কোন এক দেশের কোন এক শিল্পপতি সোনার জামা পরেছে। তার থার্মাল কন্ডাক্টিভিটি বেশি, শীতকালে বেশি শীত লাগবে, গরমকালে বেশি গরম লাগবে, শীত আদান প্রদান বেশি হবে। আবার যদি কেউ উলের জামা পরে, শীতে সুতির জামা পরে, তাহলে সেই তুলনায় আমাদের কন্ডাক্টিভিটি কম, তাহলে হিটের আদান প্রদানটা কম হবে। তো সেটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করছে, এটা লোহা নাকি এটা কোনো লিকুইড বসে আছে না কি ভরা আছে, এটা ডিপেন্ডস অন দ্য মেটেরিয়াল। এটা তার নিজস্ব প্রপার্টি। আর আমরা দেখবো এখানে যে নিজস্ব প্রপার্টি যেটা কে, একটা গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে বা একটা ফ্লুইডের ক্ষেত্রে, এইটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এটা যেগুলোর উপর নির্ভর করে সেগুলোই। এটাও তো ওয়ান টাইপ অফ কন্ডাক্টিভিটি, বা এটা এটা কিসের চেঞ্জ, এটা থার্মাল এনার্জি চেঞ্জ। ওখানে যেমন মোমেন্টামের চেঞ্জ, মোমেন্টামের চেঞ্জ হয়ে যাওয়ার জন্য মোমেন্টাম ট্রান্সফার করছিল, লেয়ার টু লেয়ার মোমেন্টাম ইজ ডিফারেন্ট, সো একজন মোমেন্টাম আরেকজনকে দিচ্ছিল, আর তার জন্য একটা কোয়ান্টিটি এটা। তো দেখছিলাম এটা কার কার উপর নির্ভর করে। এখানেও সেরকম একটা কোয়ান্টিটি, এখানে থার্মাল কন্ডাক্টিভিটি, এটাও সাম গ্রেডিয়েন্ট রয়েছে, আর এনার্জি ট্রান্সফার হচ্ছে। আর এই কোয়ান্টিটিটা আবার ওই কোন একটা গ্যাসিয়াস সিস্টেমের জন্য কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, মাসের উপর না নাম্বার ডেন্সিটির উপর, নাকি প্রেসারের উপর, না টেম্পারেচার, নাকি মিন ফ্রি পাথ, নাকি অ্যাভারেজ ভেলোসিটি, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এদের মধ্যে কি রিলেশন আছে, এটাও তো একটা ফ্যাক্টর। ইকুইলিব্রিয়াম পোর্শন থেকে কোন একটা সিস্টেম এই মোমেন্টাম ট্রান্সফার করছে, মোমেন্টামের ট্রান্সফারের সাথে সাথে হিট এনার্জিও ট্রান্সফার হচ্ছে, তাদের মধ্যে কিছু একটা রিলেশন থাকা উচিত। সেই রিলেশনগুলো কি, সেগুলো আমরা দেখব। তো সেগুলো বের করতে যাচ্ছি আমরা। এছাড়াও আর একটা জিনিস আছে ট্রান্সপোর্ট ফেনোমেনা, যেটাও মলিকুল ট্রান্সপোর্ট করে অলরেডি, আর সেটা আমরা এমনি জেনে ফেলি, এটা আমরা আগে থেকেই জানি। যে কোথাও তুমি ধূপকাঠি ধরিয়ে রেখে দিয়েছো, আর সেই ধূপকাঠির যে গন্ধ সেটা গোটা ঘর ছড়িয়ে গেল। And this property is called diffusion. ডিফিউশন এটা হচ্ছে থার্ড প্রপার্টি। আর ডিফিউশন মানে চেঞ্জ হয় কি, এখানে এখানে গ্রেডিয়েন্ট কিসের বা কোন জিনিস ভ্যারি করে এখানে, তো দ্যাট ইজ দ্য মলিকিউলার ডেনসিটি। মলিকিউলার ডেনসিটি যখন 2 নম্বরের প্রশ্ন আসে না, তখন এইভাবে দেখা যায় কোন কোন ফেনোমেনা রেসপন্সিবল আর তাদের জন্য কোন কোন গ্রেডিয়েন্ট থাকে, সেগুলো লেখো 2 নম্বরের প্রশ্ন। আর যদি বড় প্রশ্ন থাকে তাহলে পরে ডেরিভেশন করতে হবে। তো মলিকুলার ডেনসিটি ভ্যারিজ করছে বিভিন্ন রিজিয়নের। যদি আমরা মলিকুলার ডেনসিটি দেখি তাহলে দ্যাট ইজ ডিফারেন্ট। হ্যাঁ, তো সেই সময় ক্ষেত্রে যখন ডেনসিটি আলাদা হয়ে যাবে, তখন আমরা বলবো যে ডিফিউশন কল ইনটু প্লে। তার মানে কি, মলিকুল সাপ্লাই করবে, the physical entity associated with the molecule is mass, তো মাস ট্রান্সফার হবে, মাস ট্রান্সফার হবে। এখানে বেশি আছে, এখানে কম আছে, তো নাম্বার অফ মলিকুলস এর ঘাটতি রয়েছে, নাম্বার ডেনসিটি আলাদা রয়েছে, তো ডেনসিটি সমান করার জন্য এরকম ভাবে যাবে। তো আমাদের সিম্পলিসিটির জন্য আমরা বলে দেবো যে নাম্বার ডেনসিটি সব জায়গায় সমান আছে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, ভিসকোসিটি যে কেস আমরা আলোচনা করব, তখন মনে রাখতে হবে যে মোশন রয়েছে, নন ইকুইলিব্রিয়াম স্টেট আছে। ভিসকোসিটি মানে কি, কোনো একটা ডিরেকশন বরাবর গ্যাসের বা লিকুইডের ফ্লুইডের মোশন হচ্ছে। তো একটা জায়গায় স্ট্যাটিক কন্ডিশন অনুসারে কিন্তু সেই ব্যাখ্যাগুলো কিন্তু আসবে না। তো আমরা বলবো যে মলিকুলার ডেনসিটি সব জায়গায় সমান আছে, বাট এটাও বের করা যায়, এটাও বের করা যায় না তা না, কিন্তু এটা আমাদের সিলেবাসে নেই বোধহয়, যতদূর সম্ভব প্রথম দুটোই আছে, কে আর এটা, এই দুটো আছে, ওই জন্য এটাকে সেম ধরে নেবো আমরা। আর সেম না ধরলেও মানে কিছু না, এটাকে ধরে আমরা বের করতে পারি ওই বাকি দুটোকে দিয়ে। যাই হোক, তো ওখানে তো ওটা ডিফিউশন বলছে মলিকুলার ডেনসিটি এন্ড মাস ট্রান্সফার হয়। তো এইবার আমরা রিলেশন বের করতে যাচ্ছি। জেনারেলি যে রিলেশনটা আমরা যে রিলেশনটা পরীক্ষায় দেয় সেটা কি বললাম, কে ইজ ইকুয়াল টু ইটা এন্ড সিভি।
এটা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, আর এটা হচ্ছে কে। তো এটা তো কোনো একটা গ্যাসের ক্ষেত্রে সিপি বা সিভি, আমরা সিভির কথা বলছি, কেন সিভি বলছি সেটাও আসতে পড়ে। তো কে ইজ ইকাল টু ইটা সিভি, এটা কনস্ট্যান্ট। তো কে যা যা প্রপার্টি হয় ইটারও মোটামুটি সেম সেম প্রপার্টি হয়, বা ইটার যা যা প্রপার্টি হয় কে এরও সেম সেম প্রপার্টি হয়। তো এই রিলেশনটা প্রুভ করবো আমরা। তো কিভাবে করব? সাপোজ কোনো একটা গ্যাস একটা কন্টেনারে নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, তার মানে দেয়ার ইজ এ মাস মোশন টুয়ার্ডস লেফট অর রাইট। ঠিক আছে, মলিকুলার ডেন্সিটি সব জায়গায় সমান আছে, বাট দেয়ার আর ভ্যারিয়েশনস অফ ভেলোসিটি অ্যান্ড টেম্পারেচার লেয়ার টু লেয়ার। তাহলে এটা আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন যে মলিকুলার ডেন্সিটি ইজ সেম, বাট ভ্যারিয়েশন, আমি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছি না, নোট দেওয়া আছে, ভ্যারিয়েশন অফ সিভি, ভেলোসিটি অ্যান্ড টেম্পারেচার। এটা এটা লেয়ার টু লেয়ার, লেয়ার টু লেয়ার চেঞ্জ হচ্ছে। তার মানে যে ধরনের ট্রান্সপোর্ট ফেনোমেনা এখানে কাজ করবে সেগুলো হচ্ছে ভিসকোসিটি অ্যান্ড থার্মাল কন্ডাক্টিভিটি। আর কোন জিনিসের ট্রান্সপোর্ট হবে, কোন জিনিসের ট্রান্সপোর্ট হবে, সেটা হচ্ছে মোমেন্টাম ট্রান্সফার হবে ভিসকোসিটির ক্ষেত্রে। আর থার্মাল এনার্জির ক্ষেত্রে যেটা মানে আমাদের যেটা টেম্পারেচার গ্রেডিয়েন্টের জন্য যেটা হবে সেটা হচ্ছে হিট এনার্জি, হিট এনার্জি ট্রান্সফার হবে। তাহলে সেই যে কোয়ান্টিটিটা যেটা মোমেন্টাম ট্রান্সফার, মোমেন্টাম অ্যান্ড হিট এনার্জি, হিট এনার্জি, এই দুটোকে একসাথে আমরা বলছি এইচ। এবার কখনো কখনো এইচ ইজ ইকুয়াল টু এমভি লিখে দেবো, আর কখনো কখনো এইচ ইজ ইকুয়াল টু ওই ই এনার্জি, দ্যাট ইজ ওই এম সিভি অ্যান্ড ডিটি, সেইভাবে বলো। তো এখানে একটা জিনিস জানতে হবে, আমি এখানে সিভি কেন বলছি বারবার, এটা কে ইজ ইকুয়াল টু ইটা সিভি। তো এটা সিভি বলার কারণ হচ্ছে যে আমরা তো গ্যাস সিস্টেম নিয়ে কাজ করছি। তো গ্যাসিয়াস সিস্টেম আর লিকুইড বা সলিডের ক্ষেত্রে এর যে ডিফারেন্স ইতিহাস সিভির মধ্যে, সেটা হচ্ছে নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, তার মানে টেম্পারেচার গ্রেডিয়েন্ট আছে। আর টেম্পারেচার যদি চেঞ্জ হয় বিভিন্ন লেয়ারে, তাহলে প্রেসার কিন্তু মানে ডিফারেন্ট, প্রেসারের ভ্যালু কিন্তু আলাদা। টেম্পারেচার উপর ডিপেন্ড করবে কতটা প্রেসার, মলিকুলার কাইনেটিক এনার্জির উপর। আর সিভি যেটা সেটা ভলিউমের উপর ডিপেন্ড করবে। তো পুরো ম্যাটেরিয়াল যেটা কন্টেনার তার যে ভলিউম সেটা কনস্ট্যান্ট, ওই জন্য আমরা সিভির ক্ষেত্রে বলবো সিভিটাকে নিয়ে আসবো। আর সলিড যদি হতো তাহলে আমাকে সিভি আলাদা করে বলতে হতো না, কারণ সলিডের ক্ষেত্রে তো ওটা তো তুমি যদি মেটেরিয়ালকে যদি রাখো তাহলে ওর সিপি ওইটা সিভিও তাই, এক্সট্রা কোনো আলাদা করে আমরা বের করি না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমরা জানি সিপি মাইনাস সিভি, তাদের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিটের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে আর। আমরা যদি সিভির কথা বলবো, স্পেসিফিক হিট একটা কনস্ট্যান্ট ভলিউমের কথা বলবো সবসময়, যে কনস্ট্যান্ট প্রেসার এটা বলতে পারবো না। আর সেই সিভিটা আছে ওখানে। বেশ, এবার আমরা ধরছি যে কোনো একটা এক্স ওয়াই সারফেস ধরলাম এরকম, এটা কোনো একটা লেয়ার, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। তো we consider an elementary volume here. কোথায় ধরবো? স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করবো আমরা। সেটা একটা অরিজিন, কোন একটা অরিজিন আছে ও, আর এখান থেকে এখানে একটা ছোট্ট মতো ভলিউম এলিমেন্ট কনসিডার করছি আমরা, ডিভি। তো কোথায় তার পজিশন ভেক্টর কোথায়? এটা হচ্ছে আর। জেড অ্যাক্সিস সাথে যেটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা, আর এক্স অ্যাক্সিস এর সাথে যেটা অ্যাঙ্গেল তার জন্য এখানে প্রজেকশন ফেলতে হবে, and this angle is phi. So এটা at r theta and phi. ঠিক আছে, এবার কি বলছি, এই লেয়ারে সেই যে ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল এন্টিটি যেটা, সেটাকে আমরা বলছি এইচ, এই লেয়ারে। তো at this layer this physical entity is h. এটা মোমেন্টাম হতে পারে বা এনার্জি হতে পারে, হিট এনার্জি হতে পারে। x ও y প্লেনে ভ্যালুটা হচ্ছে h। এবার যত আমি উপর দিকে যাব তত এর ভ্যালু চেঞ্জ হবে, এইচ এর ভ্যালু চেঞ্জ হবে, ঠিক না?
তাহলে এইচ ইনক্রিজেস এইচটা হচ্ছে সেই ফিজিক্যাল এন্টিটি, এটা হচ্ছে ফিজিক্যাল এন্টিটি। আমাদের জেনারেল এক্সপ্রেশন বের করার পরে মোমেন্টাম দিয়ে বা এনার্জি দিয়ে রিপ্লেস করে দেবো। এটা সব বইয়ে করা নেই, সব বই কি করা আছে, শুধু ভিসকোসিটিটাকে নিয়ে একটা 4 পাতা জুড়ে একটা এক্সপ্রেশন করা আছে। তো সেটা পরীক্ষায় নামানোর জন্য, বোঝার জন্য তো খুব ভালো, পরীক্ষায় নামানো যাবে না, এত বড়। তো ফিজিক্যাল এন্টিটি সেটাকে আমরা বলছি এইচ ইনক্রিজেস উইথ জেড অ্যাক্সিস। এক্স ও ওয়াই প্লেনে যেটা, সেটা এইচ ইজ কনস্ট্যান্ট। এইদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, তো দ্যাট ইজ এইচ ইজ কনস্ট্যান্ট in x o y plane, but there is a gradient, h increases with z axis. কি রেটে ইনক্রিজ করছে? dh by dz, that is the rate. আর কতটা উচ্চতা আমি যাব, তো এটা হচ্ছে আমার r, তো এটা r cos theta, তাহলে এইটা এই হাইটটা this is your r cos theta, তাহলে dh into dz into r cos theta, এতটা অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে h এর রেসপেক্টে। তাহলে টোটাল কত হয়েছে? h প্লাস this। তাহলে কি বললাম, ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন যদি আমি ডিভি পর্যন্ত যাই, তাহলে সেই কোয়ান্টিটিটা এখানে একটু বেশি আছে। কত পরিমাণে বেশি আছে? ডিএইচ বাই ডিজেড ইন্টু আর কস থিটা পরিমাণে বেশি আছে। যদি আমরা নিচের দিকে যাই তাহলে কম আছে এই কোয়ান্টিটি। যদি ঠিক এর মিরারে যাই, আমরা মিরার ইমেজ এখানে, তাহলে এখানে সেই কোয়ান্টিটিটা হচ্ছে ওই এইচ মাইনাস ডিএইচ বাই ডিজেড ইন্টু আর কস থিটা। এটা গ্রেডিয়েন্ট বলছি, মানে এই রেটে চেঞ্জ হচ্ছে। এবার আমরা একটা কাজ করব, এটা কি বলবো আমরা, এই জিনিসটাকে বলবো যে এটা হলো ভ্যালু অফ দিস এন্টিটি h at the point dv equal to h plus dh by dz into r cos theta by the position of dv. এবার আমরা একটা জিনিস ক্যালকুলেশন করব যে কতগুলো মলিকিউলস, এখানে তো এদের কোয়ান্টিটিটা বেশি আছে, তাহলে কোয়ান্টিটি যদি বেশি থাকে, সেই হিট কোয়ান্টিটি হোক, ভিসকোসিটি, মোমেন্টাম হোক, সেই কোয়ান্টিটিটা এখানে বেশি আছে, সেই কোয়ান্টিটি ট্রান্সফার হচ্ছে এখানে। এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, তো সেই কোয়ান্টিটি এখানে ট্রান্সফার হচ্ছে। কিন্তু কোয়ান্টিটি ট্রান্সফার হচ্ছে, মলিকিউলস তো আসছে, মলিকিউলস গুলো নিয়ে আসছে, কারণ আমরা জেনারেলাইজড করছি নাম্বার অফ মলিকিউলস, যেটা মলিকিউলের ট্রান্সফার হচ্ছে, তো তারা এনার্জি, ভিসকোসিটি বা যা বলবো আমরা হিট এনার্জি, তারা এখান থেকে এখানে নিয়ে, তো কতগুলো মলিকিউলস, কতগুলো নাম্বার অফ মলিকিউলস অ্যাকচুয়ালি এই এখানে রিচ করছে এই জায়গাতে। তো ওখানে একটা ছোট মতো একটা সারফেস আমরা ধরে নিলাম, এখানে ডিএ টাইপের একটা সারফেস এরিয়া বললাম, ডিএ অল্প একটা সারফেস এরিয়া। আর আমরা বলবো এখান থেকে কতগুলো মলিকিউলস এখানে আসছে, আর তারা কতটা ফিজিক্যাল এন্টিটি নিয়ে আসছে, এইটা দ্যাট মলিকিউলস ইনটু এটা, এতটা ফিজিক্যাল এন্টিটি তারা নিয়ে আসছে। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আরেকটু ক্যালকুলেশন করব। আমরা বলবো নাম্বার অফ মলিকিউলস ইন দ্য স্পিড রেঞ্জ c and c plus dc within dv is dnc into dv. এটা আমরা ম্যাক্সওয়েলস থিওরিতে পড়ে এসেছি। ডিএনসি কথাটা ইউজ করা হয় তখনই যখন মলিকিউলসের যাদের স্পিড সি এন্ড সি প্লাস ডিসি, সেই সমস্ত রেঞ্জের কতগুলো মলিকিউলস আছে পার ইউনিট ভলিউমে, দ্যাট ইজ কল্ড দ্য ডিএনসি। ঠিক আছে, নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম ইন দ্য স্পিড রেঞ্জ সি এন্ড সি প্লাস ডিসি ইজ ডিএনসি। তাহলে ডিভি তে কতগুলো আছে, ইনটু ডিভি। নাও ইফ পিসিটা কি, পিসিটা হচ্ছে কলিশন প্রবাবিলিটি। নাও পিসি is PCB, the collision probability this is the collision probability of a molecule of speed c। মানে পিসিটা কি, পিসিটা অ্যাকচুয়ালি কি ডিনোট করে, এটা পিসি মানে যেটা আগের দিন আমরা পড়েছি সেটা হচ্ছে সি বাই ল্যামডা। পিসির এক্সপ্রেশন এটা, পিসিটা থেকে কলিশন ফ্রিকোয়েন্সিটা না,
হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই কলিশন প্রবাবিলিটি অ্যাকচুয়ালি। পিসি যেটা সেটা হচ্ছে সি বাই ল্যামডা, এটা বের করেছি আমরা। বা এটাকে আরো কোথা থেকে এসেছিলাম, এটা ছিল আমাদের একটা অ্যাভারেজ টাইম ডিফাইন করেছিলাম টি বাই এন টাইপের। আগের দিনকার ক্লাসে যদি মনে থাকে তাহলে এটা টাউ ইনভার্স। টাউটা কি? টাউটা হচ্ছে টি বাই এন। তো পরপর দুটি সংঘর্ষের মধ্যে যেটা দূরত্ব মানে টাইম, সেটা হচ্ছে টি, আর সেটা ডিফারেন্ট ফর ডিফারেন্ট মলিকুলস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মলিকুলস ইজ দ্য অ্যাভারেজ টাইম, denotes the mean time বা average time between the two successive collision. এটা হচ্ছে tau, and 1 by tau, which is the measure of average number of collision per second. 1 by tau means the tau মানে বললাম average বা mean time between two successive collision, এটাকে আমরা tau বলি। আর 1 by tau মানে উল্টে দাও, 1 by tau উল্টে দাও, তাহলে কি? It is the measure of PC, it is the measure of average number of collision per second, average number of collision per second কতগুলো কলিশন হচ্ছে, that decides the tau inverse. এটাকে বলা হয় কলিশন ফ্রিকোয়েন্সি অথবা বলা হয় কলিশন প্রবাবিলিটি। তো কি বলা হচ্ছে, if PC be the collision probability, that is PC is equal to c by lambda. এই c by lambda করতে গেলে এটা আগের দিনটা বলা আছে মিন ফ্রি পাথের এক্সপ্রেশন থেকে বলেছি। তো speed c, then number of collision suffered by these molecules মানে কারা? ডিভির মধ্যে যারা আছে CN C plus GC রেঞ্জের যে সমস্ত মলিকুলস আছে, আর ছোট মতো একটা ভলিউম এলিমেন্ট ধরেছি আমরা। তো then the number of collision suffered by these molecules at time dt is PC, that is the probability, dnc into dv, এতগুলো নাম্বার অফ molecules এখানে রয়েছে, the number of molecules in the speed and c and c plus dc is dnc and dv, so these numbers of molecules are there. This is the collision probability, মানে পার সেকেন্ডে average number of collision per second, তো পার সেকেন্ডে কতগুলো কলিশন হচ্ছে, that decides the PC into that, dt টাইমে কত into dt, and there is a half. কেন হাফ? কারণ দুটো মলিকিউল মিলে two molecules are involved in a single collision, দুখানা মলিকুল নিয়ে একটা কলিশন, মানে এখানে যতগুলো নাম্বার অফ মলিকুলস বসে আছে তারা সবাই দুটো মলিকুলস মিলে একটা কলিশন করছে, ওই জন্য একটা হাফ। ঠিক আছে, two molecules are involved in one collision. যদি আমার কাছে এখানে 10টা লোক থাকে দিয়ে বলা হয় কবার হাততালি, জাস্ট আমাকে সবাই একবার করে হাততালি বাজাও, হাততালি দাও একবার করে, তাহলে 10টা লোক যদি হয় তাহলে তারা 5 বার হাততালি দেবে। 10টা লোক কিন্তু 10 বার হাততালি দিতে পারবে না, মানে যদি একবার করে তাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে তারা দুটো হাত তাদের, তো দুটো হাত নিয়ে হাততালি দিতে হবে না, একটা হাত নিয়ে দিতে পারবে না। যেখানে নাম্বার অফ মলিকুলস আছে তো সেই সংখ্যাটাই বলতে পারবো না আমরা, তাদের হাফ পোর্শন সেটা হচ্ছে these many numbers of molecules will, then the number of collisions suffered by these molecules at time dt is this. ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ মলিকুলস কত? টোটাল নাম্বার অফ মলিকুল অবভিয়াসলি দিস ইজ ইনটু 2, তাই না? আমি ডাইরেক্ট লিখে দিতে পারি, এটাকে না দিয়ে এটাকে বলে দিতে পারতাম নাম্বার অফ এত, ওই যেটা বললাম যে 5 বার হাততালি শব্দ শুনতে পেলাম, তাহলে কতগুলো মানুষ আছে ইনটু 2, সবার দুটো করে হাত ইনটু 2, তাহলে অতএব number of molecules coming out of dv থেকে যারা বেরিয়ে আসছে in time dt due to these collision is 2 into this number, so half into PC
into DNC into DV into DT, তার মানে ইকুয়াল টু হাফ টাকা কেটে দাও, দ্যাট ইজ ইকুয়াল টু PC into DNC DV into DT। এবার যে ছবিটা আমরা আরেকবার ভাবি এখানে, যে আমরা এখানে একটা ছোট্ট মতো ডি এর ধরে রেখেছি এরিয়া, এখানে আসতে হবে, এখানে ডিবি এই লেয়ারের মধ্যে একটা ভলিউম কনসিডার করেছি, সো দ্যাট ইজ ইওর ডিবি। আর এই ডিবি থেকে এখানে তারা পৌঁছাচ্ছে, এতগুলো নাম্বার অফ মলিকুলস ডিবি থেকে বেরিয়ে আসতে পারে যাদের স্পিড সি এন্ড সি প্লাস ডিসি, কারণ আমরা ইন্টিগ্রেশন করতে যাচ্ছি, ডিএনসি নিয়েছি তো সি এন্ড সি প্লাস ডিসি, দেন ইন্টিগ্রেট সি টু ইনফিনিটি, 0 টু ইনফিনিটি, তাহলে অল কাইন্ডস অফ মলিকুল পেয়ে যাবে, তাদের যা ভ্যালু সেটা পেয়ে যাবে। বা এখানে ডিভি আছে, ডিভি মানে স্ফেরিক্যাল আমাদের যে ভলিউম এলিমেন্ট, সেটাকে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে যেখানে যা বসে আছে সবাইকে নিয়ে নেবো। তাহলে যেটা বলার আমার সেটা হচ্ছে যে এখানে ডিভি থেকে এতগুলো মলিকুল এসে এখানে পৌঁছাচ্ছে, কিন্তু এখান থেকে তো মলিকুল সব দিকে বেরোতে পারে, এমনটা তো নয় যে সবাই এই লেয়ারে এসে পৌঁছেছে, তাদের দ্য প্রসেস ইজ র্যান্ডম, ঠিক আছে, দ্য প্রসেস ইজ র্যান্ডম, সুতরাং সব দিকে তাদের মুভমেন্ট ইজ পসিবল। তো আমাদের একটা কাজ করতে হবে এখানে, যে আমরা যে এরিয়াটা এখানে কনসিডার করেছি সেই এরিয়াটা কতটা সলিড অ্যাঙ্গেল তৈরি করছে সেটা দেখতে হবে। তো দিস অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, এটা আমি জায়গা করে নিই একটু, ওইটা একটু বড় করে দেখানোর জন্য। স্যার ওটা কি লিখেছে নাম্বার অফ কি কামিং আউট? নাম্বার অফ মলিকিউলস কামিং আউট অফ ডিভি ইন টাইম ডিটি। ও আচ্ছা, বেশ, তো যেটা করছিলাম আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এটা x, এটা y, এটা z এরকম, আর এখানে আমরা একটা ছোট্ট মতো একটা সারফেস এরিয়া ধরে রেখেছি, এটা হচ্ছে dA, আর এই ডিভি যে পয়েন্ট, এই ডিভি থেকে মলিকুলস এখানে এসে পৌঁছাবে, এইখানটা তারা এসে পৌঁছাবে। আর এই যে ডিস্টেন্স সেটা হচ্ছে r, এই জায়গার যে ডিস্টেন্স সেটা হচ্ছে r, আর এই r এর জেড অ্যাক্সিসের সাথে যেটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। তার মানে কি, তার মানে কতটা সলিড অ্যাঙ্গেল এখানে বানিয়েছে সেটা আমার দরকার। দা সলিড অ্যাঙ্গেল এখান থেকে সব দিকে বেরোচ্ছে, এইদিকে মলিকুল বেরোচ্ছে, তো ইট ইজ 4 পাই পার ইউনিট সলিড অ্যাঙ্গেল কত? তো দ্য নাম্বার অফ মলিকুলস আউট অফ দিস, out of these, the molecules coming towards dA is per unit solid angle, যেটা সেটা হচ্ছে PC DNC DV DT divided by 4 পাই, এটা হচ্ছে পার ইউনিট সলিড অ্যাঙ্গেল। আর এই যতটা সলিড অ্যাঙ্গেল তৈরি করেছে সেটাকে ডি ওমেগা বলি, তাহলে ইনটু ডি ওমেগা এতটা। তাহলে ডি ওমেগা ইজ দ্য সলিড অ্যাঙ্গেল subtended by, সলিড অ্যাঙ্গেলের পরে সবসময় subtended by হয়, subtended by dA কোথায়? at the volume element, dV, and it is equal to, and d omega is equal to dA, this area cos theta, dA cos theta, কারণ সলিড অ্যাঙ্গেল যেটা হয় সেটা হচ্ছে তার পারপেন্ডিকুলারটা নিতে হয় সবসময়, ঠিক আছে। এটা যেটা এরিয়া, তোমার কাছে যদি এটা একটা পয়েন্ট থাকে, আর এটা যদি তোমার কাছে সারফেস হয়, এটা যদি ডিএ হয়, এটা যদি ডিএ হয়, তো ডি এর অভিমুখে এই দিক বরাবর, কিন্তু বলা হলো এই বিন্দুতে সলিড অ্যাঙ্গেল কত, এই বিন্দুতে, তাহলে এই বিন্দুতে কতটা সলিড অ্যাঙ্গেল হবে সেটা হচ্ছে এই সারফেসটার উপর নির্ভর করবে। এটা এই যে টিল্ট করে আছে দ্যাট ডাজ নট ম্যাটার, কতটা সলিড অ্যাঙ্গেল তৈরি করে এটা তারা দুজনেই সেম সলিড অ্যাঙ্গেল বানাবে, মানে এইটার এই পারপেন্ডিকুলার যেটা এরিয়া সেটা সলিড অ্যাঙ্গেল তৈরি করবে। মানে যদি আমাদের
এরিয়া যদি সেম থাকে তাহলে কিন্তু সলিড অ্যাঙ্গেল যে সেম হবে তার কোনো মানে নেই। তোমার কাছে এটা একটা পয়েন্ট দেওয়া আছে আর এটা একটা সারফেস দেওয়া আছে, সলিড অ্যাঙ্গেল কত তৈরি করবে এরকম। যদি সেম সারফেসটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে সলিড অ্যাঙ্গেল কত করবে? 0। দুটো পয়েন্টকে দিয়ে এই জায়গায় সলিড অ্যাঙ্গেল কত? 0। আর যদি কোনো সার্কেল কোনো এরিয়া যদি তেরছা ভাবে থাকে তাহলে এই তেরছা হওয়া এরিয়াটার এই পারপেন্ডিকুলার পার্ট কত, দ্যাট পার্ট উইল ডিসাইড দ্য সলিড অ্যাঙ্গেল। আর তার ফর্ম আমরা জানি যে এইটা যেটা এর যেটা এরিয়া সেটা ওই দিক বরাবর, এই যে এরিয়াটা আমরা ধরেছি সেটা এই দিক বরাবর, যেটা এর সাথে থিটা কোণ করে আছে, তাহলে এর পারপেন্ডিকুলার তোমাকে নিতে হবে, দিস এরিয়া এইটা তোমাকে নিতে হবে, এন্ড দ্যাট এরিয়া ইজ এইটার থিটা পার্ট, তার মানে cos থিটা, dA cos থিটা। তো dA and cos থিটা ডিভাইডেড বাই দি ডিসটেন্স স্কয়ার r স্কয়ার, এটাকে সলিড অ্যাঙ্গেল। যে কোনো সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা এরকম, যেটা আমি বললাম এটা তোমার এরিয়া, তো দিস ইজ ইওর dA, এইটা তোমার পয়েন্ট, এইটা তাহলে কত সলিড অ্যাঙ্গেল করবে? এইটা যদি তোমার থিটা হয় তাহলে এটা dA cos থিটা, এটা হচ্ছে dA cos থিটা, দিস এরিয়া dA cos থিটা, dA cos থিটা ডিভাইডেড বাই r স্কয়ার ইজ দ্য সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দিস এরিয়া এট দ্যাট পয়েন্ট। তাহলে আমরা d ওমেগা পেলাম, d ওমেগা, তাহলে d ওমেগাটা বসাবো আমি এই জায়গায়, d ওমেগা, তাহলে এটা হচ্ছে dA cos থিটা এন্ড ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে এতগুলো এখান থেকে যে মলিকিউলস গুলো বেরোচ্ছে তারা অ্যাকচুয়ালি রিচ করছে dA তে দিস অ্যামাউন্টস অফ মলিকিউলস, কিন্তু সবাই যেখানে এসে পৌঁছাতে পেরেছে সেটা তো নাও হতে পারে। এখান থেকে বেরিয়েছে এটা ঠিক, কিন্তু রাস্তাঘাটে যে দুর্ঘটনায় পড়েছে কিনা, আদার্স মলিকিউলের সাথে কলিশন করেছে কিনা, সেটা তো আমি আমি এখানে কিছু বলিনি। আমি তো বলিনি যে এটার মধ্যে ডিসটেন্স যেটা আসলে ল্যামডা, তো নো কলিশন উইল বি দেয়ার, যেটা বইতে করে দেওয়া আছে। যখন আমাদের হিট কন্ডাক্টিভিটি টেস্ট করা হয় তখন লেয়ার টু লেয়ার ডিসটেন্স যেটা সেটাকে ল্যামডা ধরে নেওয়া হয়েছে, নো কলিশন। তার মানে তো আমাদের সেরকম কিছু বলে না, আমরা একটা আরবিটারি কেস নিয়ে করছি। তাহলে এখান থেকে এখানে যখন মলিকুলস আসছে তখন দেয়ার উইল বি কলিশন, তার মানে তারা সবাই যে সার্ভাইভ করতে পারবে তার কোনো মানে, এতগুলো মলিকুলস বেরিয়েছে, আর আউট অফ দিস নাম্বার অফ মলিকুলস which actually reach at dA in the time dt is these numbers into e to the power minus r by lambda, that is the survival equation. So এইটা into e to the power r by lambda, r by lambda টা কি? r by lambda এক্সপোনেনশিয়ালি নাম্বার অফ মলিকুলস ডিকে করে কোন একটা জায়গা থেকে, এক্সপোনেনশিয়ালি নাম্বার অফ মলিকুলস সেটা কমতে থাকে, যেটা আগের দিন বলেছিলাম সার্ভাইভাল ইকুয়েশন। আর পিসি যেটা সেটা হচ্ছে সি বাই ল্যামডা, তো পিসি ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, এটা হচ্ছে সি এন্ড ডিভাইডেড বাই ল্যামডা। তো এতগুলো মলিকুলস এসে পৌঁছাচ্ছে ডিএতে। এবার কি করতে হবে আমাকে? এবার ডিভির মানটা বসাতে হবে, ডিভি আর ইন্টিগ্রেশন করতে যাচ্ছি আমরা, একটা পয়েন্ট তো নয় একটা লেয়ারে দেখতে যাচ্ছি আমরা, তো আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে ইন্টিগ্রেশন করলে সি বাই ল্যামডা, ডিএনসি আপাতত থাকছে, পরে বসাবো, 4 পাই নিচে সেটা ওকে রেখে দিলাম। আর ডিভি এটা ডিভি মানে আর স্কোয়ার dr sin থিটা d থিটা d phi, spherical polar coordinate ভলিউম dv, r স্কয়ার dr sin থিটা d থিটা d phi ডিভাইডেড বাই r স্কয়ার, এটা r স্কয়ার নিচে রয়েছে, আর dA cos থিটা আছে, dA cos থিটা r স্কয়ারটাকে এক জায়গায় রাখলে ঠিক হবে, ঠিক আছে, অসুবিধা নেই। r স্কয়ার আর এটা dA cos থিটা, dA cos থিটা আর e টু দি পাওয়ার মাইনাস r বাই ল্যামডা। তো এটা কাটাকুটি করতে পারি, এখানে r স্কয়ার কেটে দিতে পারি। আর তো কিছু দেখছি না আমি কাটাকাটি করা, তো dA cos থিটা ঠিক আছে। এবার এই এতগুলো মলিকিউল যে ডিএ তে এসে পৌঁছেছে তারা তো এমনি এমনি আসেনি, তারা সেই ফিজিক্যাল এন্টিটিটাকে নিয়ে এসেছিল ডাউনওয়ার্ড। সেই ফিজিক্যাল এন্টিটি কোন ফিজিক্যাল এন্টিটিটা? যার এখানে বেশি ছিল সেই এন্টিটিটা ছিল H প্লাস dH বাই dZ ইন্টু r cos থিটা, এইটা ছিল সেই ফিজিক্যাল এন্টিটি এট দ্যাট পয়েন্ট। তাহলে এইটা এতগুলো নাম্বার অফ মলিকিউলস ওকে সঙ্গে নিয়ে নেমে এসেছে, তাহলে দ্যাট কোয়ান্টিটি উইল বি দিস ইন্টু দিস, এক একটা মলিকুলের কোয়ান্টিটি এত, তাহলে এতগুলো মলিকুলসের কোয়ান্টিটি হচ্ছে এত, যারা সার্ভাইভ করে ডিএ তে পৌঁছেছে, ডাউনওয়ার্ড ডিরেকশনে পৌঁছেছে। তাহলে অতএব the transport of this the transport
of the physical entity, the transport of this physical entity in the downward direction, through dA in time dt equal to, এটাকে আমরা বলছি এল সাফিক্স একটা ডাউনওয়ার্ড চিহ্ন দিলাম, মানে যে কোয়ান্টিটিটা আসছে সেই কোয়ান্টিটিটাকে বলছি আমরা ডাউনওয়ার্ড চিহ্ন দিয়েছি। এটা কি ছিল? এটা dA dt ডিভাইডেড বাই 4 পাই। এবার পার্টিকেলের যে রেঞ্জ, পুরো রেঞ্জটা যদি আমরা কভার করি তাহলে কি হবে? তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন বা যে পুরো টার্মটা ছিল, এই যে পুরো টার্মটা dnc বাই 4 পাইটা পুরোটা আছে, ভেলোসিটি রেঞ্জ যেটা সেটা হচ্ছে c ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। মনে রাখতে হবে ইনফিনিটি বলে রেজাল্ট ইনফিনিটি বেরোবে না, ইনফাইনাইট নাম্বারস ওয়ালা যে সমস্ত মলিকুল তাদের সংখ্যাটা 0, তো এক্সপ্রেশনে কিছু ইনফিনিটি বেরিয়ে আসবে না, সেই সংখ্যাটা 0 বেরিয়ে যাবে ইনফিনিটি রেঞ্জ পর্যন্ত গেলে। থিটা ইকুয়াল টু 0 টু পাই, আপওয়ার্ড পোর্শনটা নিচ্ছি আমরা, এটা থিটা ইজ ইকুয়াল টু 0 টু পাই বাই 2, থিটা ইজ ইকুয়াল টু 0 টু পাই বাই 2। পুরোটা নিচ্ছি না, পুরোটা নিতে পারবো না কারণ আমাদের ওই রেটটা চেঞ্জ হয়ে যাবে। ডিএইচ বাই ডিজেড ইন্টু আর কস থিটা প্লাস ছিল, নিচের দিকের গুলো নিলে সেগুলো মাইনাস হয়ে যাবে, তো নিচেটা আলাদা করে আমরা দেবো। তো এটা 0 টু পাই বাই 2, ফাই যেটা সেটা হচ্ছে 0 টু 2 পাই, আর আর যেটা বল ইনফিনিটির কেস আরো বল, শুনতে পেলাম না। সি এর লিমিট ইনফিনিটি, হ্যাঁ এখানটা কি বললেন একবার রিপিট করুন। ও সি এর লিমিট 0 টু ইনফিনিটি, এটা বললাম। এটা হচ্ছে স্পিড লিমিট, মানে স্পিড রেঞ্জ, মানে গ্যাস মলিকুলস গুলো আছে, আমরা তো এই একটা লেয়ার কনসিডার করেছি আর তার উপরের লেয়ার গুলো কথা বলছি, যেটা ডাউনওয়ার্ড ট্রান্সফার করছে যে জিনিসটা, তো তাদের তো মলিকুলার যে ভেলোসিটি, সেই ভেলোসিটি তো ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন অনুসারে এরকম হতে পারে, তো সেটা 0 টু ইনফিনিটি হতে পারে। তো আমি বলছি যে 0 টু ইনফিনিটি মানে এটা ভাবার দরকার নেই যে এক্সপ্রেশন থেকে কিছু নেগেটিভ বেরিয়ে আসবে, এক্সপ্রেশন থেকে কিছু নেগেটিভ পাবে না। কেন পাবে না? কারণ ইনফিনিটি অওলা ভেলোসিটি অওলা পার্টিকেলের সংখ্যাটা 0, তো তাদের কোয়ান্টিটিটা তুমি বের করতে পারো। কেউ যদি বলে যে আমি এইখান থেকে এতটা নেবো, এখান থেকে এতটা নেবো, তাহলে মোস্ট অফ দ্য মলিকুলস নিয়ে ফেলবে, 0 অওলা ইনফিনিটি অওলা সেগুলো সব বাদ দিতে পারে, ইনফিনিটি আসবে না। বেশ, আর যেটা রেডিয়াস, যেটা যে থিওরিটিক্যালি দ্যাট ইজ আর ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, তো এটা আমাদের যেহেতু আমাদের এক্সপোনেনশিয়াল পার্ট এখানে রয়েছে, সুতরাং এটা থেকে গামা ফাংশন চলে আসবে, আর ইজ ইকুয়াল টু মাইনাস আর বাই ইনফিনিটি থেকে, 0 টু ইনফিনিটি থেকে। বেশ, এবার পুরো টার্মটাকে এখানে লিখবো আমাদের সি ডিএনসি এন্ড সাইন থিটা কস থিটা দুটো আছে, ডি থিটা ডি ফাই এটা আছে, ই টু দি পাওয়ার ইনটু, মানে জায়গা নেই আমার, তো ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা এটা আছে, ডি আর আছে, আর এতগুলো মলিকিউলস সেই কোয়ান্টিটিটাকে নিয়ে এসেছে, তার মানে এইচ প্লাস ডিএইচ বাই ডিজেড ইন্টু আর কস থিটা, এই কোয়ান্টিটিটাকে সে নিয়ে এসেছে। তাহলে ডাউনওয়ার্ড সেই দ্যাট ফিজিক্যাল এন্টিটি ইজ দিস, দ্যাট ওর ডাউনওয়ার্ড টোটাল এত কোয়ান্টিটি তারা নিয়ে এসেছে। এবার সেম জিনিস ট্রান্সপোর্ট যেটা হচ্ছে সেটা শুধু তো উপর দিক থেকে হচ্ছে তা না, নিচের দিক থেকেও হচ্ছে, বাট দ্য ফিজিক্যাল এন্টিটি উইল বি সেম কোয়ান্টিটি, যা যা আছে সব সেম, বাট এটা এইচ মাইনাস ডিএইচ বাই ডিজেড হবে, সেম জিনিস। তো সেটাকে আমরা বলবো এল আপওয়ার্ড। এটা কি ল্যাঙ্গুয়েজ দেখবো, এখানে যা লিখেছি তাই, শুধুমাত্র বলবো এটা দ্য ট্রান্সপোর্ট অফ দ্য ফিজিক্যাল এন্টিটি ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন থ্রু ডিএ ইজ দিস। কেন আমরা ডিএ করছি, ডিএটাকে কেন ইন্টিগ্রেশন করছি না? বিকজ পার ইউনিট এরিয়ায় ক্যালকুলেশন করবো, এরপরে যখন পার ইউনিট এরিয়া দেবো, যেটা ট্যানজেনশিয়াল ফোর্স ভিসকাস ফোর্স ডিভাইডেড বাই ইউনিট এরিয়া করে দেবো, তখন ডিএটা চলে যাবে। তো এটা এল আপওয়ার্ড যেটা, সেটা হচ্ছে ওই সেম জিনিস শুধু ওইখানে ওই জায়গাটা গিয়ে চেঞ্জ করবো, এটা হচ্ছে এইচ মাইনাস ডিএইচ বাই ডিজেড ইন্টু আর কস থিটা, এটা হচ্ছে সেই ফিজিক্যাল এন্টিটি, এটা আপওয়ার্ড আসছে। তাহলে নিট ট্রান্সফার কত? কেটে বলতে 0 নিশ্চয়ই নয়,
তাকে তো যেতে হবে সামনের দিকে, কিছু তো সে নিয়েছে। কেউ একজন বলছে আমার মধ্যে চল, কেউ একজন বলছে আমার পিছিয়ে চল। তো দেয়ার শুড বি এ নিট ট্রান্সফার অফ ফিজিক্যাল এন্টিটি। তো অতএব দা নিট ট্রান্সফার। আচ্ছা স্যার, এই যে এইচ প্লাস ডিএইচ বাই ডিজেড আর কস থিটা, এই টার্মটাকে টোটালটাকে বাদ দিয়ে ওই যে উপরে টোটাল ইন্টিগ্রেশনটা, ওটা কাকে ইন্ডিকেট করছে? এটা এটা হ্যাঁ এটা স্যার। সবকিছুকে, মানে এই যে লেয়ারটা, এই যে লেয়ারটা, এই লেয়ারটার উপরে যতগুলো ডিভি আছে, এখানে এখানে ডিভি, তো ডিভিটা বিভিন্ন জায়গায় হতে পারে, কিন্তু কতটা ভলিউম আমরা নেবো। প্রথমে ডিভির এক্সপ্রেশন দেখলাম স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে, সেটা স্কয়ার দিয়ে এত, কিন্তু এখানেও ডিভি আছে, এখানেও ডিভি আছে, এখানেও ডিভি আছে, এখানেও ডিভি আছে। তো উপরে সমস্ত উপরে লেয়ার, যত উপর দিকে আছে সমস্ত ডিভি কে নিয়েছি। আর সেটা ইন্টিগ্রেশন করার জন্য দেখতে পাচ্ছি ফাই কে 2 পাই ঘোরাতে হবে, আর কে 0 টু ইনফিনিটি যতদূর পর্যন্ত আর নিয়ে যাওয়া যায়, যে কন্টেনার যেটা হবে সেটা নিয়ে যাবো। বাট থিটাটাকে 0 টু পাই বা পাই করা যাবে না। থিটা এখান থেকে এতটা 0 টু পাই/2, কারণ আমি আপওয়ার্ডের জন্য দেবো। তাহলে প্রত্যেকটি ডিভি 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 নিলাম। সেই ডিভির জন্য এখানে 3টে ইন্টিগ্রেশন পেয়ে গেছি, একটা হচ্ছে থিটা, একটা হচ্ছে ফাই, একটা হচ্ছে আর। আর একটা ইন্টিগ্রেশন বাকি পড়ে রয়েছে, সেটা হচ্ছে সি। কারণ এখানে ডিভির মধ্যে যে মলিকুলার স্পিড cn c প্লাস dc, আর একটা লেয়ারে সি স্পিড আলাদা, আর একটা লেয়ারে সি স্পিড আলাদা। সো দ্যাট স্পিড রেঞ্জ উইল বি cn বিটুইন 0 টু ইনফিনিটি। ওই জন্য আর একটা ইন্টিগ্রেশন, 4টে ইন্টিগ্রেশন চলে আসছে। বুঝে গেল কি বললাম? মানে স্যার এইচ প্লাস ডিএইচ বাই ডিজেড যেটা পোর্শনটা আছে, ওটা হচ্ছে যে কোয়ান্টিটিটা আসছে এই ডিএতে, হ্যাঁ হ্যাঁ। আর ঠিক। তার আগেটা কি মানে টোটাল ওই কি ওটা বোঝাচ্ছে, মানে মলিকিউল সংখ্যা বা? এটা এটা মলিকিউল সংখ্যা, হ্যাঁ স্যার। নাম্বার অফ মলিকিউলস, নাম্বার অফ মলিকিউলস হুইচ আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি রিচ, মানে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে, যে ইন্ডিকেশনের আগে অবধি যেটা বের করলাম সেটা হচ্ছে, এটা আমার এক্স ওয়াই জেড প্লেন, এখানে ডিজেট একটা বা ডিভি, ডিভি থেকে কতগুলো মলিকিউল সেখানে অ্যাকচুয়ালি রিচ করছে ডিএ থেকে, তাহলে পার ইউনিট এরিয়াতে কত পেয়ে যাবো সেটা আমরা। তো ডিভি থেকে কতটা রিচ করছে সেটা ইন্ডিকেশন ছাড়া বাকি টার্মটা, সেখানে ফিজিক্যাল এন্টিটি নেই, নাম্বার অফ মলিকিউলস কত। আর সেটার মধ্যে এগুলো ছিল ডিএ, ডিটি/4 পাই, সি, ডিএনসি, সাইন থিটা, কস থিটা, সব ছিল। ও, তো ঠিক বললাম আছে, তারা তো মানে একা আসেনি। প্রত্যেকটা মলিকিউলের ক্ষেত্রে যে কোয়ান্টিটিটা আসছে সেটা হচ্ছে এইচ প্লাস ডিএইচ বাই ডিজেড আর কস থিটা। হ্যাঁ একদম আচ্ছা। একদম। তো সেই জন্য আমরা এটা ইন্টিগ্রেশন করছি, কিন্তু এবার ডিএ এই কোয়ান্টিটিটা আবার এর ইন্টিগ্রেশনের আওতায় পড়ে গিয়েছে। কারণ এই কোয়ান্টিটিতে যেটা, এই যে এক্স ওয়াই যে লেয়ার, যেটা এই লেয়ারের জন্য আর কস থিটা আলাদা, এই লেয়ারের জন্য আর কস থিটা আলাদা, তাই না? এখানে যদি ডিজেট হয় তাহলে এটা আর, দিস ইজ আর কস থিটা। যদি এখানে ডিভি কনসিডার করি তাহলে এটা আর, এটা আর কস থিটা। ওই জন্য এখানে আর কস থিটাটাও কিন্তু ইন্টিগ্রেশনের পার্টের মধ্যে ঢুকে গেছে, কনস্ট্যান্ট নয়, দ্যাট ইজ অলসো ভ্যারিজ ফ্রম লেয়ার টু লেয়ার। তো এটা হচ্ছে আপওয়ার্ড আর এটা হচ্ছে ডাউনওয়ার্ড। তো আমাদের যদি বলি অর্থাৎ দ্য নিট ট্রান্সফার অফ the net transfer of the physical entity, net transfer of the physical entity through DA in DT, এটাও মাথায় রাখতে হবে, in DT সেটা কত? সেটা হচ্ছে কিছু একটা নাম দিচ্ছি আমি, পি ডিটি, বা আমাদের কি বলবো, বেশ ঠিক আছে, এফ নোটের নাম অনুসারে দিচ্ছি। তো the net transfer of the physical entity through DA is equal to L downward minus L upward. ডাউনওয়ার্ড আপওয়ার্ড আমরা ধরে নিচ্ছি ওপরে বেশি আছে কোয়ান্টিটিটা, এইচ প্লাস ডিএইচ বাই ডিজেড আছে, ওপরে বেশি আছে, নিচে একটু কম আছে। তো তাদের ডিফারেন্স অনুসারে তাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবার ইন্টিগ্রেশন করতে হবে আমাদের, দুটোকে বাদ দিতে হবে, দুটোকে বাদ দিলে একটা জিনিস কেটে যাবে, একটা জিনিস কেটে যাবে। তো সেটা ওই এই যে টার্মটা আমি লিখি, তাহলে ইকুয়াল টু মাইনাস হয়ে যাবে, তো একটা একটা 2 আসবে, দুটো আসলে ক্ষেত্রে যদি এইচটা কেটে যদি যাবে। পুরো, হ্যাঁ একটা কোয়ান্টিটি কেটে যাবে, এইচটা কেটে যাবে। আর এটা cos থিটা আছে, এখানে একটা cos থিটা আছে, তো cos স্কয়ার থিটা হয়ে যাবে। আর একটা 2 আসবে, সেই 2 এর সাথে এখানে 4 পাইটা কেটে দিয়ে একটা 2 করতে পারি কস আমরা। স্কয়ার কেন হবে? আর এই যোগ যে এখানে একটা করছি তো। cos থিটা আছে, এখানে একটা ওই ডিএইচ বাই ডিজেড এ আর কস থিটাটা 2 গুণ হয়ে যাবে একটা। হ্যাঁ এখানে 2 গুণ হবে, কিন্তু যদি ব্র্যাকেটটা ভাঙি তাহলে তো এইটা, তো এটার সাথে তো এটা গুণ আছে না, ও আচ্ছা, এই টোটালটার সঙ্গে বলছেন। ব্র্যাকেটটা আচ্ছা যদি, আচ্ছা, ঠিক ঠিক, সরি। হ্যাঁ তো এটা হবে, আমি একদম ফাইনাল এক্সপ্রেশন লিখছি, ফাইনাল লেখা যাবে না, আবার একটু দু একটা বেশি স্টেপ জাম হয়ে যাবে, বেশ দু একটা আগে লিখছি, 2 dA বাই ডিটি ইন্টু ডিটি বাই 4 পাই ইন্টু ডিএইচ বাই ডিজেড
dh by dz ইন্টিগ্রেশন c equal to 0 to infinity c dnc, এটাকে c এর জন্য সেপারেট করলাম। থিটা যেটা সেটা হচ্ছে 0 to pi by 2, আর এখানে যেখানে যেখানে থিটা আছে সব এক জায়গায়, এটা cos স্কয়ার থিটা আর sin থিটা আছে, sin থিটা and then d থিটা। phi is equal to 0 to 2 pi, cos phi আছে বোধহয় না, sin কত আছে, শুধু d phi আছে, d phi আছে। আর একটা আছে r, সেটা হচ্ছে 0 to infinity আর r by lambda e to the power minus r by lambda dr। এই এবার এটা গামা ফাংশনে ফেলে দেবো, e to the power minus s x to the power n minus 1, তো এটা গামা ফাংশনে ফেললে ওটা গামা 2 বেরোবে, বাড়িতে করবে এটা ইন্টিগ্রেশনের d phi, এটা 2 pi বেরিয়ে আসবে। আর cos স্কয়ার থিটা sin থিটা ওটা সিম্পল ইন্টিগ্রেশন, এটাকে cos স্কয়ার থিটা আর এটা sin থিটাকে d অফ cos থিটা ভেবে নাও, ঠিক আছে? তাহলে x স্কয়ার dx, তো x কিউব বাই 3 বেরিয়ে আসবে ওখান থেকে। তো এটা ইন্টিগ্রেশন করবে, এখানে 0 to pi by 2 বসাবে, লিমিট বসাবে। আর এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা, c অ্যাভারেজ ইকুয়াল টু 1 by n 0 to infinity and c dnc, এটা ফর্মুলা, c অ্যাভারেজ ইকুয়াল টু। তাহলে এখান থেকে এইটা দেওয়া আছে 0 to infinity c dnc আছে, তো সেটা n ইনটু c অ্যাভারেজ, এটা বসাবো এই জায়গায়। আর সেসব বসিয়ে দেওয়ার পরে ইন্টিগ্রেশনটাকে মোটামুটি একটা ভদ্র লেভেলে যদি নিয়ে যাই, তাহলে রেজাল্ট বেরোবে 1/3। 3টা কত থেকে আসবে, এখানে সেই cos কিউব বাই 3 থেকে, ওইখান থেকে 3টা আসবে 1/3। আর dA dt dh by dz n c average into lambda। ল্যামডাটা আবার করতে গেল, কারণ ল্যামডা আবার এই যে ল্যামডা এখানে আছে, সেই ল্যামডাটা উপরে চলে গেল কিভাবে, e to the power minus r by lambda আছে, সেটাকে x এর ধরেছো, গামা ফাংশন করেছো, তো ওর উপরে ল্যামডা চলে আসবে। ল্যামডা তো মিন ফ্রি পাথ, ল্যামডা ইজ দা মিন ফ্রি পাথ। তাহলে এইটা দিস নাম্বারস অফ ফিজিক্যাল এন্টিটি, এত ফিজিক্যাল এন্টিটি ট্রান্সফার হচ্ছে থ্রু দা এরিয়া ডিএ, এতটা পাচ্ছে সে, উপর থেকে নিচে থেকে মিলেমিশে এতটা পাচ্ছে। এইটা তোমার ইকুয়েশন নাম্বার 1। পরীক্ষায় যখন পড়বে এটা, এই রেজাল্টটা মুখস্থ রাখবে। ইন্টিগ্রেশন ভুল করো, ইন্টিগ্রেশন পরীক্ষায় করতে যাবে না, তাহলে অযথা সময় নষ্ট হবে এবং শেষ পর্যন্ত নামবে না, দিয়ে আটখানা করে দিয়ে বাড়ি আসতে হবে, স্যার ইন্টিগ্রেশনটা ভুলে গেলাম, গামা ফাংশন সোজা